নবোদয় স্কুলের পরীক্ষা অর্থাৎ নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা আর মাত্র কতদিন পরে? ৩৯ দিন পরে, ঠিকই ধরেছো। আর এই পরীক্ষার প্রস্তুতি পর্বে তুমি বাড়িতে যে মক টেস্ট দিচ্ছ বা আমাদের অফলাইন সেন্টারে এসে যে মক টেস্ট দিচ্ছ, এই মক টেস্ট গুলো অ্যাটেন্ড করার পর তুমি দেখতে পাচ্ছ যে তোমার 8টা 10টা 5টা 7টা 15টা 20টা ভুল হয়ে যাচ্ছে। পরীক্ষার ঠিক আগের মুহূর্তে এসে এই ভুলগুলো হওয়া তো অনাকাঙ্ক্ষিত। এই অনাকাঙ্ক্ষিত ভুলগুলোর থেকেই আমাদের শিক্ষা নিতে হবে। আমরা দেখব আজকে আমাদের অফলাইন সেন্টারে যে 8 নম্বর পরীক্ষাটি হয়েছিল বর্ধমান ইউনিট থেকে মধুসূদন বাবু যে কোশ্চেন পেপারে তোমাদের পরীক্ষা নিয়েছিলেন, সেই 8 নম্বর সেটে তোমরা যখন পরীক্ষা দিয়েছো, কেউ 81 পেয়েছো, কেউ 96 পেয়েছো, কেউ 90 পেয়েছো। এই যে যে ভুল ভ্রান্তিগুলো কেন হয়েছিল সেগুলোকে দেখে নিতে হবে। একদম 100 নম্বরের কোশ্চেন পেপারের অ্যান্সার আজকে আমি তোমাদেরকে করে দেব। তোমরা তোমাদের সেই আগের ওএমআর শিটটি সামনে রাখবে এবং দেখে নেবে কোন কোন দাগে ভুল হয়েছিল, এবং এখন তুমি মিলিয়ে নেবে যে তোমার কোন চিন্তা ভাবনা থেকে সেই ভুলগুলো হয়েছিল। কখনো কখনো আমরা এটা লক্ষ্য করে থাকি যে কি, যে আমি ফিগারটাকে এইভাবে ভেবেছিলাম, উত্তরটা তো অন্যভাবে হবে। আমি বাংলা গল্পটাকে ঠিকভাবে পড়তে পারিনি বা গল্প পড়ার পরে বুঝতে পারিনি, তাই আমার এই প্রশ্নটার চিন্তা ভাবনা এইরকম ছিল, কিন্তু প্রকৃতপক্ষে প্রশ্নপত্রটার উত্তর এই রকম হবে। বা অঙ্কের ক্ষেত্রে আমি এই রকম চিন্তা ভাবনা করেছিলাম, তাই আমার উত্তরটা বি বেরিয়েছিল, কিন্তু প্রকৃতপক্ষে সি কেন উত্তর হচ্ছে। তো এই সমস্ত বিষয়বস্তুগুলোকে দেখে নাও, বুঝে নাও, পরীক্ষার হলে গিয়ে এই ভুলগুলো তোমার আর হবে না। এই 39 দিন কন্টিনিউয়াসলি আমি প্রতিদিন 2টো 3টে 4টে করে কোশ্চেন পেপার সলভ করে দেবো, আর এই কোশ্চেন পেপার সলিউশন গুলোকে মনোযোগ সহকারে দেখবে এবং শুরু থেকে শেষ কোথাও স্কিপ করবে না। কারণ আমি প্রত্যেকটা কোশ্চেন যখন সলভ করব তখন কিছু না কিছু কথা বলবো, যে কথাগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন ফিগার করার সময় এক ধরনের কথা বলবো, 10 নিয়মের ফিগারে 10 রকমের কথা বলবো। আমি বাংলা গল্প শুরু করার আগে এক ধরনের কথা বলবো, এবং বাংলার কোশ্চেন যখন আমি উত্তরে পৌঁছানোর চেষ্টা করব তখন অন্য ধরনের কথা বলবো। অতএব আমি ভিডিওতে যে কথাগুলো বলছি সেগুলোকে যদি তুমি ফলো করে চলো, পরীক্ষায় তুমি পাশ করবেই করবে। তাহলে আমরা কোশ্চেন পেপারে প্রবেশ করব। আমরা 1 থেকে 80 দাগ পর্যন্ত 100 নম্বরের অ্যান্সার দেখে নেব। তার আগে একটা বিশেষ ঘোষণা রয়েছে, আমাদের 10ই নভেম্বর থেকে স্পেশাল ক্লাস শুরু হচ্ছে। যারা স্পেশাল ক্লাসে ভর্তি হতে চাও তারা 9932224569 এই নম্বরে যোগাযোগ করো। আর যদি তুমি স্পেশাল ক্লাস না করে শুধুমাত্র মক টেস্টের কোশ্চেন পেপার সংগ্রহ করতে চাও 100টি অথবা 200টি, তাহলে এই নম্বরে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে তুমি যোগাযোগ করো, কোশ্চেন পেপার সংগ্রহ করে নেওয়া। লাস্ট টাইম সাজেশন বই যদি তোমার হাতে থাকে 100% কমন পাবে, সেই বইটির জন্য এই নম্বরে যোগাযোগ করবে। তাহলে চলো সরাসরি কোশ্চেন পেপারে যাওয়া যাক। আমরা চলে এসেছি প্রশ্নপত্রে প্র্যাকটিস সেট 8। এই প্র্যাকটিস সেট 8-এ আমরা প্রথমে যে ফিগার পাচ্ছি ভাগ 1, এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে ব্যাখ্যা করে বলে দেওয়া আছে যে তোমাকে কি করতে হবে। প্রশ্ন সংখ্যা 1 থেকে 4 পর্যন্ত প্রতিটি প্রশ্নের 4টি ছবি এ বি সি ডি কে দেখানো হয়েছে। এই 4টি ছবির মধ্যে 3টি ছবি কোনো না কোনোভাবে সমান, কিন্তু একটি ছবি সকলের থেকে আলাদা। সেই ছবিটিকে বেছে নিতে হবে এবং সেই দাগ নম্বরটিকে ওএমআর শিটে গোল করতে হবে। অর্থাৎ এই ব্যাখ্যা যেটা এখানে দেওয়া হয়েছে, আমি এটাকে সংক্ষেপে কি বলি? আমি এটাকে বলি পৃথকীকরণ। পৃথকীকরণ আমি তো সংক্ষিপ্ত নামে তোমাদের করাই, কিন্তু পরীক্ষার হলে তোমরা এইভাবে ব্যাখ্যা সহযোগে পাবে। তাহলে আমরা যাব কোশ্চেন নম্বরে, যে 4টে ছবির মধ্যে কোনটা ডিফারেন্ট, আলাদা কোনটা। তাহলে আমরা জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা 2026-এর একদম হুবহু একটি কোশ্চেন পেপার মক টেস্টে তোমরা যেটা অ্যাটেন্ড করেছো তার 8 নম্বর সেটের 1 দাগে চলে যাচ্ছি। 1 দাগে কি আছে দেখো, যে এক্স, এ, পি আর এম, এই 4টের মধ্যে কোনটা ডিফারেন্ট। দেখো এইখানে আমরা যেটা পাচ্ছি যে যদি যদি ব্যাখ্যায় আসো অ্যালফাবেটিক্যালি, যে এইটাকে কনসোনেন্ট বলা হয়, এটাকে কনসোনেন্ট বলা হয়, এটাকে কনসোনেন্ট বলা হয়, আর এই এ দাগটা হচ্ছে ভাওয়েল,
তাহলে একদম সঠিক। আর যদি আর একটা যুক্তিতে আসি যে এটা সরল রেখা দ্বারা তৈরি, এটা সরল রেখা দ্বারা তৈরি, এটাও সরল রেখা দ্বারা তৈরি, এটা বক্ররেখা আছে একটা, তো সেই যুক্তিটা আর এই যুক্তিটা কোনটা আমি গ্রহণ করব? এখানে অ্যাপ্রোপ্রিয়েট যুক্তি হবে ভাওয়েল কনসোনেন্ট, কারণ তোমার মেধাকে যাচাই করা হচ্ছে। যদি এখানে এই লেটারগুলো না দিয়ে বলা হতো, অন্য কোনো ছবি দিয়ে দিত, তখন তুমি এই সরলরেখা বক্ররেখার বিষয়টা মাথায় আনতে। যেহেতু এখানে লেটার দিয়েছে আর লেটারের মাধ্যমে তোমার দক্ষতা যাচাই করা হচ্ছে, ভাওয়েল কনসোনেন্টের পার্থক্য তুমি করতে পারছো কিনা, সেহেতু এটা বেশি যুক্তিযুক্ত। এখানে আমরা বি অপশনটাকে সঠিক করব। চলে যাব পরবর্তী দাগ নম্বর 2 দাগে। এই জায়গাটায় দেখো, এই যে বৃত্ত, তার একটা পার্ট এটা, এই বৃত্তের পার্ট এই একটা, এই বৃত্তের পার্ট এই একটা। দেখো এইগুলোকে যদি এখানে বসিয়ে দিই, এইগুলোকে বসিয়ে দিই, তাহলে এইটা এখানে চলে এসেছে। এখানে যদি এটাকে বসিয়ে দিই, তাহলে এইটা থাকছে না, এখানে চলে এসেছে। একে যদি এখানে বসিয়ে দিই, তাহলে এটা থাকছে না, এখানে চলে এসেছে। একে যদি তুমি এখানে বসাও, তাহলে কিন্তু তোমার এইরকম একটা পার্ট তৈরি হচ্ছে, ফাঁকা থেকে যাচ্ছে এই জায়গাটুকু। তাই আমরা বলতে পারবো বি অপশনটা এখানে একদম অ্যাপ্রোপ্রিয়েট। বাকিগুলো সব একটা নির্দিষ্ট ছন্দে চলছে, এ কোনো ছন্দে চলছে না। কে? এই বি দাগেরটা। এবার যাব 3 দাগে। 3 দাগে চতুর্ভুজের মাঝে ত্রিভুজ, ত্রিভুজের মাঝে চতুর্ভুজ, আর এখানে আছে 1 2 3 4 পঞ্চভুজের মাঝে চতুর্ভুজ, এখানে পঞ্চভুজের মাঝে ত্রিভুজ। তাহলে এইখানে কার মধ্যে কে, এটা দেখতে হবে না। দেখতাম, আমি দেখতাম কার মধ্যে কে। যদি এখানে এরকম থাকতো পঞ্চভুজের মাঝে চতুর্ভুজ, তাহলে বিষয়টা একরকম ব্যাখ্যা হতো, আর এখানে অন্য রকম ব্যাখ্যা। দেখো আমি সময় বেশি নেব, কিন্তু ব্যাখ্যাগুলো নিয়ে যা আলোচনা করব, সেই আলোচনাগুলো তোমাকে মন দিয়ে শুনতে হবে। তাহলে কি হবে, এই প্রশ্নের মতো করে আর অন্য কোনো প্রশ্ন আসলে আরো 10টা প্রশ্নের অ্যান্সার তুমি করতে পারবে। দেখো এইখানে আমার যে যুক্তিটা এখানে, সেটা হচ্ছে যে কি, চতুর্ভুজের মাঝে ত্রিভুজ, চারটে একটা, চারটে, এই চারটে তিনটে, চারটে তিনটে, চারটে পাঁচটা, আর এখানে কি আছে, এখানে 5টায় 3টে। দুটো যে চিত্র আছে, এর ব্যাখ্যা হচ্ছে দুটি চিত্র, দুটি চিত্রের বাহুর সংখ্যা, বাহু সংখ্যার পার্থক্য এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে 2, তাহলে এটা সঠিক। এবার আমি যেটা বলতে চাইছিলাম, যে এখানে যদি এটা ষড়ভুজ দিয়ে দিত আর ভেতরে একটা পঞ্চভুজ দিয়ে দিত, তাহলে তুমি কি করতে? ভেতরে পঞ্চভুজ, বাইরে ষড়ভুজ, তাহলে বিষয়টা কি হতো, যে দেখো বাইরের বাহুর থেকে ভেতরে একটা কম, বাইরের বাহুটার থেকে ভেতরে একটা কম, বাইরের বাহু থেকে ভেতরে একটা কম, আর এখানে বাইরের বাহু থেকে ভেতরের বাহু একটা বেশি, তখন কিন্তু এইটা পাল্টে যেত। যাই হোক, সেটা আসেনি, কিন্তু আমি শিখে রাখলাম। কি তোমরা এইটা যদি এরকম চেঞ্জ করে দিই, তাহলে কি পারবে? এবার কি পারার কথা তোমাদের? অবশ্যই পারার কথা। তো যাই হোক, আমরা এইটার ক্ষেত্রে যে যুক্তি পেলাম, এইটা পৃথক। 4 দাগে যাব। এখানে 4 দাগে এই ত্রিভুজ, এই তীরের ফলা এইদিকে, তীরের ফলা এইদিকে, এটা এইদিকে, এটা এইদিকে, এটা এইদিকে, এটা এইদিকে, এটা এইদিকে, এটা এইদিকে। তাহলে এক্ষেত্রে তীরের ফলা যদি আমি হিসাব করি, তাহলে কিন্তু আমি কোনো পার্থক্য পাচ্ছি না। শুধু একটা বিষয় লক্ষ্য করো, এখানে এই যে ডি দাগে তীরের ফলাটা কাছাকাছি চলে এসেছে, তাহলে কি এটাকে আমি আলাদা করতে পারি? কাছাকাছি আসলে তাতে আমি আলাদা কেন করতে পারবো? এই ক্ষেত্রে আমাকে তীর চিহ্নগুলো দিয়ে একটা বিষয় লক্ষ্য করতে হবে। সেই বিষয়টা কি? সেই বিষয়টা হচ্ছে, দুটো ভাবে ব্যাখ্যা করা যায়। এক হচ্ছে এগুলো দিয়ে সব গুণ চিহ্ন, গুণ চিহ্ন, গুণ চিহ্ন, এটা শুধু যোগ চিহ্ন। তাহলে বি অপশনটাকে আমি আলাদা করে নিলাম। আরো একটা যুক্তি আছে বি অপশনটা হওয়ার জন্য। দেখো তীরের ফলাগুলো একটা বাহুর দিকে আছে,
এই তীরের ফলাগুলো এই বাহুটার দিক বরাবর আছে, এই তীরের ফলাগুলো এই বাহুটার দিক বরাবর, এই যে বাহু, এই বাহু যেদিকে সেদিকে। এই ক্ষেত্রে তীরের মাথাগুলো বাহুর দিক বরাবর নেই, তাহলেও কিন্তু আমার বি অপশনটা সঠিক হচ্ছে। বোঝা গেল? তাহলে আমরা 4টে প্রশ্নের উত্তর করলাম, এবং এই 4টে প্রশ্নের উপর বেস করে অন্য প্রশ্ন যদি আসে তাহলেও তুমি পারবে, এর সাথে রিলেটেড থাকলে পারবে কি পারবে না কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, এই যে আমি তোমাদের জন্য 1.5 ঘন্টা ধরে একটা ভিডিও তৈরি করছি অনেক পরিশ্রম করে, তোমরা ভিডিওটা দেখার সময় অবশ্যই করে একটা লাইক দিয়ে দেবে। লাইক বটনটাতে এখনই ক্লিক করো। যাব পরবর্তী পার্টে। পরবর্তী পার্টে বলছে এখানে যে লেখাটা রয়েছে, লেখাটা পড়ে দেখো, হুবহু মিল, অর্থাৎ এই চিত্রের সাথে এর কোনটা মিল। এবার আগেরটায় আমরা যেভাবে যুক্তি সহকারে দেখলাম, এক্ষেত্রে সেই যুক্তি না, এক্ষেত্রে একই রকম দেখতে, এটার মতো কোনটা দেখতে, একদম সহজ, কিন্তু না, এখানেও কিছু টেকনিক রয়েছে, সেই টেকনিক অ্যাপ্লাই করতে হবে তোমাকে। কি? ছবিটা একটু বড় করলে আমার বুঝতে সুবিধা হবে। দেখো, এইখানে প্রথমে এই যে কোনো একটা পার্টকে তুমি বেছে নাও, এই পার্টটা বেছে নাও, এই পার্টটা এখানে আছে, এখানে আছে, এখানে আছে, সব জায়গায় আছে, তাহলে এই পার্টটা নয়। এবার তোমাকে এর ভেতরের পার্টটা দেখতে হবে, এই পার্টটা, এই পার্টটা এখানে নেই, কাটা, এখানে আছে, এখানে এই দাগটা নেই, তাহলে এটা কাটা, এখানে দাগটা আছে, আমি দুটোকে আউট করলাম, আরো দুটো থেকে গেল। এইবার এই জায়গাটা লক্ষ্য করো, এরকম ধীরে ধীরে লক্ষ্য করবে, এটার মতো এটা দেখতে, এটার মতো এটা দেখতে বলে দিলেই হবে না, এই জায়গাটা নেই, কিন্তু এই জায়গাটা নেই, অর্থাৎ এবার আমার দেখতে হবে যে এই জায়গাটা লক্ষ্য করলে এইখানে আছে, এইখানে কিন্তু এই পার্টটা নেই, তাহলে আমি বলতে পারি এবার এটা বাদ গেল। এভাবে ধীরে ধীরে বাদ দিতে হবে, তাহলে হুবহু দেখতে কোনটা, এইটা। তাহলে হুবহু মিলের ক্ষেত্রেও কিন্তু আমাকে কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হচ্ছে, আর এই টেকনিকগুলো যদি তুমি পরীক্ষার হলে অ্যাপ্লাই করো, তুমি 100% সাকসেস পাবে। আর যে করবে না, এটার মতো এটা দেখতে, এটার মতো এটা দেখতে, ভুল হয়ে যাবে তার। আর একটা বা দুটো, বেশি না, একটা দুটো তিনটে, ব্যাস এই কটা ভুল হলেই ছিটকে যাবে সে। আর কম্পিটিশন, কম্পিটিশন কতজনের? 4,000 জনের থেকে 5,000 জন পরীক্ষা দিচ্ছে, তার মধ্যে 80 জনকে নেওয়া হবে, অর্থাৎ কম্পিটিশনে একটা বা দুটো ভুল করলেই তুমি ছিটকে গেলে, অথচ তোমার যোগ্যতা ছিল। তাহলে এই যে টেকনিকগুলো আমি বলবো, এই টেকনিকগুলোকে একদম হুবহু ফলো করতে হবে, তাহলেই তুমি পরীক্ষায় সাকসেস পাবে। পরীক্ষার আগের মুহূর্তে এই কথাগুলোকে, ভিডিওটাকে স্কিপ করবে না, দেখতে থাকবে। আর যা যা বলবো প্রতিটা কথা, নতুন যেটা তোমার কাছে মনে হবে সেটাকে অ্যাপ্লাই করবে সর্বদা। বাড়িতে পরীক্ষা দিতে হবে প্রচুর পরিমাণে, আর সেই পরীক্ষার প্রত্যেকটা পরীক্ষার পরে তোমাকে অ্যাপ্লাই করে যেতে হবে। 6 দাগে যাব। আচ্ছা, পরীক্ষার ব্যাপারে যেটা বলছি, যে 200টি মক টেস্ট পেপার আছে বা 100টি মক টেস্ট পেপার আছে, এগুলো যদি তোমরা সংগ্রহ করতে চাও, বাড়িতে পরীক্ষা দিতে চাও, তাহলে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, যোগাযোগ করে কোশ্চেন পেপার সংগ্রহ করে নাও। 9932224569 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো, কোশ্চেন পেপার সংগ্রহ করো, বা সাজেশন বই, লাস্ট টাইম সাজেশন 100% কমন থাকবে, সেটা সংগ্রহ করো। যারা একদম নতুন আছো, পরীক্ষায় 100% কমন পাবে এবং পাশ করবে। সামান্য এই কাজটুকুর জন্য তুমি পরীক্ষা থেকে ছিটকে যেও না, আমি বারবার বলবো। এবার যাব 6 দাগে কি আছে দেখি, ছবিটাকে বড় করে নি। এখানে আমি এটাকে 2 ভাগে ভাগ করব, এই একটা নিচের ভাগ আর একটা উপরের ভাগ। নিচের ভাগটাকে আমি আগে লক্ষ্য করব, উপরের ভাগটা নয়। নিচের ভাগটা মিলে গেল, নিচের ভাগটা মিলে গেল, নিচের ভাগ মেলেনি, নিচের ভাগ মিলে গেছে, তাহলে আমি একটা বাদ দিতে পেরেছি। এবার যাব উপরের ভাগে। উপরের ভাগে দেখো, উপরের ভাগে এই জায়গাটা লক্ষ্য করো, এই জায়গাটা, এটাই আছে, এটাই নেই, এটাইও আছে। এবার বাইরের পার্টটা লক্ষ্য করো, বাইরের পার্টটা এটা মিলছে না, এটাই মিলে যাচ্ছে, তাহলে এটা ঠিক, এটা ভুল। তাহলে আমি 3টে ছবিকে আলাদা করে ফেলতে পেরেছি, একটা আমার হুবহু মিলে গেছে। এবার দেখো এই ছবিটার সাথে ডি দাগের ছবিটা হুবহু 100% মিলে যাচ্ছে। এইভাবে পরীক্ষার হলে শান্ত মাথায়, ঠান্ডা মাথায় দেখে দেখে উত্তর করো, প্রচুর টাইম পাবে। আর যে 200টি মক টেস্ট পেপারের কথা বলছি, বাড়িতে 1 ঘন্টা
40 মিনিটে পরীক্ষা দাও, পরীক্ষার হলে গিয়ে অফুরন্ত সময় হাতে পাবে। পরীক্ষার হলে 2 ঘন্টা সময়কে কিভাবে ম্যানেজ করবে তার উপরে আমি ছোট ছোট ভিডিও আপলোড করব, সেগুলোকে লক্ষ্য রাখবে। কুইক এল চ্যানেলে, আমাদের এই কুইক এল কুইকেল নামক ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ফলো করে রাখো। আমি পরীক্ষার 2 ঘন্টাকে কিভাবে ইউজ করতে হয় তার উপরে ছোট ছোট শর্ট ভিডিও আপলোড করছি। যাব পরবর্তী দাগ নম্বরে 7 দাগে। 7 দাগে দেখো, আমি এটাকে ভাগ করব লম্বালম্বিভাবে। লম্বালম্বিভাবে ভাগ করলে ডান পাশে কালো চোখ, ডান পাশে কালো চোখ নেই, নেই। লম্বালম্বিভাবে ডান চোখ পাশে কালো চোখ, ডান পাশে কালো চোখ, তার মানে 2টো বাদ দিতে পেরেছি। এই 2টো বাদ দিলাম, এবার পড়ে থাকলো বাকি 2টো হতে পারে। এবার আমি চলে যাব এই ঠোঁটের ক্ষেত্রে। ঠোঁটের ক্ষেত্রে এটা মিলছে না, তাহলে এটা বাদ। সি দাগেরটা একদম কারেক্ট। এই যে স্টেপ বাই স্টেপ মিল করতে বলছি না, এই মিলটা করলে কি হবে, পরীক্ষার হলে চোখ তোমার ভুল বলতে পারে, চোখে দেখাতে এটা সঠিক হয়ে যেতে পারে। এই সামান্যতম ভুলটা যেন না হয়, তার জন্য স্টেপগুলোকে ফলো করবে। এবার যাব 8 দাগে। 8 দাগে কি আছে, একটা বাল্ব আছে, যে বাল্বটাতে আমরা দেখতে পাচ্ছি এইভাবে ভাগ করে দিই, এইভাবে উপরের পার্টটার সাথে এটা মিলে গেছে, এটাও মিলে গেছে, এটাও মিলে গেছে, এটাও মিলে গেছে। অর্থাৎ উপরের পার্টে আমার কোনো কাজ নেই, আমার কাজ হচ্ছে নিচের পার্টে। নিচের পার্টে কি আছে দেখি, এইটা পুরোটা মিলে যাচ্ছে নিচের এইটুকুতে, এইটা মিলছে না, এটা মিলছে না। এইখানে এই দাগটা নেই, এটাও মিলছে না। এখানে এটা পুরোটা কালো করা আছে, এই জায়গাটা, এটাও মিলছে না। অর্থাৎ নিচের এই পার্টটুকু যদি আমি লক্ষ্য করি, তাহলে আমি বলতে পারছি এই অপশনটা সঠিক। এবার আমি তোমাকে সরাসরি অফলাইনে প্রশ্ন করলাম, এটার সাথে কোনটা হুবহু মিলছে, তুমি বললে এটা। বললাম কেন, তুমি বললে যে একই রকম দেখতে। হলো না উত্তর। তোমাকে বলতে হবে যে এই জায়গাটা এখানে আছে কিন্তু এখানে নেই, এখানে নেই, এখানে আছে, এখানে আলাদা করা আছে, এখানেও নেই। এই কারণের জন্য আমি এই অপশানটিকে সঠিক উত্তর হিসেবে মেনে নিলাম। এভাবে ব্যাখ্যা করে বলতে হবে। এবার যাব আমরা পরবর্তী যে পার্ট রয়েছে, 9 থেকে 12 পর্যন্ত প্রশ্নচিত্র দেওয়া হয়েছে, তার একটি লুপ্ত অংশ দেখানো হয়েছে। কোথায়, পরবর্তী পৃষ্ঠাতে দেখো। এইটাকে আমি বলি কি, ওখানে যা লেখা আছে তুমি পড়ে নেবে, আবদ্ধ চিত্র সম্পূর্ণকরণ। এর ক্ষেত্রে আমার যে টেকনিকটা রয়েছে, টেকনিকটা অবলম্বন করবে কি, এই যে 4টে ঘর রয়েছে, এই 4টে ঘরের কোনো না কোনোভাবে মিল থাকে, হয় এটার সাথে এটার মিল, এটার সাথে এটার মিল, 1 নম্বর গেল। 2 নম্বর, এটার সাথে এটার মিল, এটার সাথে এটার মিল, অথবা এটার সাথে এটার মিল, এটার সাথে এটার মিল, উপর নিচে পাশাপাশি কোনাকুনি। তো এখানে আমরা কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি যে এইটার সাথে এটার মিল আছে, উপর নিচে দেখো একই রকম। তাহলে এটার সাথে এটার মিল হবে, আগে আমাকে খুঁজতে হবে যে কোনটায় কোনটায় মিল আছে। এইটাই আর এইটাই মিল রয়েছে, তাহলে এইটাই আর এইটাই মিল হবে। এইটুকু যদি তুমি খুঁজে বের করতে পারো, কতক্ষণ লাগবে, 10 থেকে 15 সেকেন্ড সময় লাগবে। এই 15 সেকেন্ড তুমি দেখো কার সাথে কার মিল, এর সাথে এর মিল। এইটা পেলে তোমার অনেক সহজে যাবে, এটার সাথে এটার মিল। এইটা খোঁজার পরে সেকেন্ড কাজটা তোমাকে করতে হবে, অপশান নেই মনে করো, এখানে একটা অপশান নেই, অপশান ভুলে যাও, অপশান ঢেকে রাখো। তুমি কি করবে, তোমার নিজের উত্তর নিজে বের করবে, এটার সাথে এটার মিল করব, তাহলে এই দাগটা এখানে এরকম আছে, এইখানে এইরকম হবে। আর কি, এই দাগের মিডিল, এই দাগের মিডিল দেব। মিডিলে কি করতে হবে, এই ছবিটাতে কি হয়েছিল, মিডিলে এই দিকে গেছিল, এটা এই দিকে এসেছিল, এটা যদি এই দিকে যায়, এটা তখন এই দিকে আসবে। আর কি, এটা এই দিকে গেছিল, এটা এই দিকে এসেছিল, এটা এই দিকে যাবে, এটা এই দিকে যাবে। আর কি আছে, এর উপরে বিন্দু আছে, এর উপরে বিন্দু আছে। এইবার আমি লক্ষ্য করে দেখি যে আমার যে চিত্রটা গঠিত হবার কথা রয়েছে, সেক্ষেত্রে আমার কি অসুবিধা হলো। এবার দেখো, এইটা দিয়েছো, এইটা দিয়েছো, এই দাগটা তো দেওনি, তাহলে এক্ষেত্রে এই দাগটা কোথায় পেয়েছিলাম, এই দাগটা এইখানে, এই দাগটা পুরোটা এইদিকে টেনেছিলাম, এটাও এই দিকে টেনেছিলাম। এটা যদি এই দিকে টানি, এটাকেও তখন আমাকে এই দিকে টানতে হবে। এই জায়গাটা ভুল হয়ে গেছিল। তাহলে এবার এই ভুলগুলো হতে হতে, এই ভুলটা যদি না হতো, এই যে ছবিটা হলো, এরকম একটা ছবি এখানে এই অপশানগুলোর মধ্যে থাকতে পারতো, তোমার ভুল হতে পারতো।
তাহলে ভুল, আমি দেখো 100% কারেকশনের কথা বলছি, কোনো রকম ভাবে যাতে তোমার পরীক্ষার হলে ভুল না হয়। এবার তোমাকে লক্ষ্য করতে হবে এর সাথে যখন এর মিল, কি মিল আছে? এই দাগটা যেদিকে উপরের দিকে, এটা উপরের দিকে, আমারও তাহলে এই দাগটা উপরের দিকে, এই দাগটা উপরের দিকে দিতে হবে। এই জায়গাটা আমার কিন্তু এবার নলেজে আসলো। আমি কিন্তু অপশান এখনো দেখিনি, অপশান আমি দেখবো না। অপশানে কি আছে আমি দেখলেই ভুল হবে, অপশান দেখলেই 50% ভুল হওয়ার সম্ভাবনা চলে আসবে, দেখবই না। এবার এই ক্ষেত্রে এই একই দিকে দাগটা টানা হয়েছে, আর কি এই দিকে এর মিডিলের সাথে এই দাগটা, এর মিডিলে এই দাগটা, এরও এই মিডিলের থেকে এই দাগটা, এরও এই মিডিল থেকে এই দাগটা দিতে হবে একই রকম। এই দুটো যা যা মিল, এই দুটোই তাই তাই মিল দেব। এবার কি হলো, এবার এর মাঝখান থেকে নিচের দিকে, এর মাঝখান থেকে নিচের দিকে, এর মাঝখানে নিচে হলে এর মাঝখান থেকে নিচে যাবে, আর কি এর এই দিকে দাগ থাকলে এর এই দিকে দাগ যাবে, এইখানে বিন্দুটা আসবে। এইবার আমি বলতে পারছি যে আমার এইটার মিল যা হয়েছে, এইটার মিল তাই হয়েছে। তাহলে এবার মিলগুলোকে এবার খুঁজে বের করি। এইবার কি করব, এই যে তুমি উত্তরপত্র তো তোমার তৈরি হয়ে গেছে, এবার হুবহু মিল যে নিয়মটা করলাম সেই নিয়মে চলে যাও। এইবার দেখা যাক আর কোনো ভুল হবে না। আমার এই ছবিটার মতো দেখতে কোনটা হয়েছে? এই ছবিটার মতো দেখতে আমার সি অপশনটা হয়েছে। এবার দেখো নিজেরা, তুমি নিজে বিবেচনা করো। শুধু এই ভিডিওতে এই প্রশ্নের উত্তর আমি পেরে গেছি এই আনন্দে থেকো না। বেশি আনন্দ এখন পেলে পরীক্ষার হলে কিন্তু কাঁদবে। বিবেচনা করো যে তুমি এই ছবিটা যেটা তৈরি করেছো তার মতো এটা দেখতে তোমার কাছে 100% তুমি কনফার্ম হয়ে গেলে যে তোমার সঠিক হয়েছে, নাকি এই জায়গাটা না এঁকে এইটা এরকম এইটা এরকম তাহলে এইটা হতে পারে, অথবা এইটা এই দিকে কাট করা আছে তাহলে এইটা এই দিকে কাট করা হবে। কোনো না কোনো ভাবে 50% সম্ভাবনা থাকতো ভুল হবার। আমি বলছি না তোমার ভুল হতো, তুমি এত বড় বিচক্ষণ হয়ে যাওনি যে তুমি দেখেই বলে দেবে যে এইটা সঠিক। এই বিচক্ষণতা যার মধ্যে এসে গেছে সে পরীক্ষার হলে ফাঁসতে পারে, কিন্তু বোকার মতো এই জায়গাটা দেখবো না, এই জায়গাটা তৈরি করে আমি এর সাথে হুবহু মিল করব। এই বোকার মতন যে খাটবে সে 100% পরীক্ষায় পাশ করবে। তাহলে যাব এবার পরবর্তী চিত্রতে, সেখানে দেখবো যে কিভাবে আমরা অপশনগুলোকে খুঁজে পেতে পারি। অপশন ঢেকে দাও। দেখো এইখানে কি বলেছে, এইখানে বলছে এই জায়গাটা লক্ষ্য করো, এই জায়গাটা লক্ষ্য করো, এইটার সাথে এইটার মিল, এইটা যেদিকে এটা সেই দিকে, তাহলে এখানেও এটা যেদিকে এটা সেই দিকে আসবে। এই একটা মিল আমরা পেয়ে গেছি। তাহলে এই ক্ষেত্রে আমি কি করতে পারছি, আগে তো আমাকে এটা পূরণ করতে হবে, এইটা পূরণ করতে হবে সব জায়গাতে, তাই না? চারিপাশেই আছে, তাহলে চারিপাশেই পূরণ করে দিই। এই চারিপাশে পূরণ করলাম, এইটাকে এবার টানবো, তাহলে এইটা টেনে আমি এই পর্যন্ত আনবো, আনা হয়ে গেল। এবার কি, এবার এইটার এইখানে যেহেতু বিন্দু আছে, এটার এইখানে বিন্দুটা চলে যাবে, এই এই জায়গাটা একটু এই এরকম সমান করতে হবে। এবার আমার উত্তরপত্র তৈরি হয়ে গেল। এবার দেখি উত্তরপত্রে কোথায় মিল আছে। উত্তরপত্রে দেখো আমার মিল আছে কোন জায়গাটায়, এবার আমার লক্ষ্য করতে হবে। আচ্ছা, এইখানে সবকটাতে যদি ডট হয় তাহলে বাকি তিনটেতে ডট থাকলে এই তিনটেতে ডট দিতে হবে। তাহলে এইখানে আমি এইটাকে সঠিক বলতে পারি কিনা দেখি, এই দাগটা আবার কোথা থেকে আসলো এটাও তো লক্ষ্য করতে হবে। এই দাগটা তো এইদিকে গেছে, তাহলে এই দাগটাকে আমার এই দিকে দিতে গেলে এইখানের এই বিন্দুটা থাকবে না, তখন দাগটা ঢুকে যাবে এই। তাহলে এইবার আমি বলতে পারছি যে আমি কনফার্ম জায়গায় চলে এসেছি, এইটা সঠিক উত্তর হচ্ছে। বাকিগুলো কিন্তু সঠিক উত্তর হচ্ছে না। এটার তীর এই দিকে রয়েছে, এটার তীর এই দিকে রয়েছে। আমার তীর চিহ্ন কোন দিকে হতে হবে? আমার তীর চিহ্ন হতে হবে এটা এই দিকে, এটা নিচের দিকে, এটা এই দিকে, এটা নিচের দিকে। যদি তাই হয় তাহলে আমাকে এটা নিচের দিকে, এটা নিচের দিকে, এটা এই দিকে, এটা এই দিকে হতে হবে।
কোথায় আছে? একমাত্র একমাত্র বি অপশানে রয়েছে। সঠিক উত্তর পাওয়া গেল। যাব 11 দাগে। 11 দাগে কি বলছে? অপশান ঢেকে দাও, অপশান ঢেকে দাও। 11 দাগে বলছে চারটেতেই কি মিল আছে? মনে হচ্ছে চারটেতেই মিল আছে। এই যে এত ইজিবিজি, এত ইজিবিজি, এর মধ্যে মিলই তো খুঁজে পাওয়া যায় না। তার মধ্যে দিয়ে ঠান্ডা মাথায় দেখতে হবে যে এইখানে যে চিত্রটা আছে তাতে এই দাগ দুটো আছে, এই দাগ দুটো, এখানেও তাই আছে, এখানেও তাই আছে। তাহলে তিনটেতেই যে জিনিস থাকবে সেই জিনিস এখানেও তাই হবে। ভালো কথা, মিলে গেল। এইবার এই দাগটা, এই দাগটা এখানে দিতে হবে, কারণ এখানে আছে, এখানে আছে, সব কটাতেই আছে, তাহলে এটাতেও হবে। এবার এইটাতে এইটা আছে, এই দাগটাও সব কটাতে আছে, এইটা আছে, এইটা আছে, এইটা আছে। তাহলে এবার এখানে কি চারটেরই একই রকম। এটা আর একটা কোনাকুনি মিল, পাশাপাশি মিল, উপর নিচে মিল, আবার চারটেতেও মিল থাকতে পারে। চারটে একই রকম। এইবার দেখি আমি অপশানে কোনটায় মিললো আমার। দেখো এইটা মেলেনি, মাঝখানে ফাঁকা রয়েছে, এটার এইগুলো নেই, এইটার এইগুলো নেই। তাহলে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আমার উত্তর তো এইখানে এইটা রয়েছে। চোখের সামনে উত্তর, চোখের সামনে, চোখের সামনে উত্তর আনতে হবে, তবেই তো সঠিক করবে। যেও 12 দাগে, 12 দাগের নিয়মটা কি? এখানেও চারটে চিত্র একই হবে। তাহলে চারটে চিত্র যদি একই হতে হয় তাহলে আমাকে এই রকম একটা চিত্র অঙ্কন করতে হবে। এই যাবে, এই যাবে, এই যাবে, এই যাবে, এই যাবে, এই যাবে। আর কি? এই পুটুলি, 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 এই পুটুলি। এই চিত্রটা কোথায় আছে এবার দেখা যাক। চলে আসো, ওই চিত্রটা কোথায় আছে দেখো, এইখানে চলে আসো। এই পুটুলিটা নেই, এইটাও নেই, বাদ। এটাতে সব কটা আছে, এটাতে এই দুটো নেই, এটাতে সব কটা আছে, কিন্তু এই দাগটা নেই, এটাও বাদ। তাহলে আমার উত্তর আমি পেয়ে গেছি। আমি যেটা তৈরি করেছিলাম, আমার তৈরি করা উত্তর হচ্ছে এইটা। তাহলে এই ক্ষেত্রে কি করবে? নিজে, নিজেই তুমি উত্তর তৈরি করবে। এই ক্ষমতা সবার মধ্যে থাকে না। আর আমাদের কাছে সরাসরি যারা পড়ছো তারা তো দীর্ঘদিন ধরে একটা টেকনিকের মধ্যে দিয়ে ফিগারে যাচ্ছ, তোমাদের তো 100% কোনো অসুবিধা হবার কথা না। যাব পরবর্তী পাঠে। পরবর্তী পাঠে কি বলছে যে 13 থেকে 16 পর্যন্ত ছবি দেওয়া আছে বা আঁকা রয়েছে, প্রতিটি শ্রেণীক্রম, ক্রম মানে সিরিজ, আমি যার নাম রেখেছি সিরিজ। এই তাহলে কি আছে, এইখান থেকে এই এই মাথাটা এখানে আউট হলো, এখানে তার পরের দাগটা আউট হলো, এখানে তার পরের দাগটা আউট হবে। তাহলে আমার উত্তর আমাকে নিজে তৈরি করতে হবে, আমাকে নিজের উত্তর নিজে তৈরি করতে হবে। অপশন পরে দেখবো, এইখানে আমারটার সাথে মিলেছে, তাহলে উত্তর হবে বি। তাহলে এক্ষেত্রে কি, এক্ষেত্রে অপশন দেখা যাবে না, প্রথম কথা। এইটার পরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, আর এইখানে তুমি ছবিটা অঙ্কন করে নাও, উত্তর নিজে বানাও। এক্ষেত্রেও কিন্তু লজিক এটা, তারপরে হুবহু মিল করো, তাহলে তোমার ভুল আর হচ্ছে না। যাব পরবর্তী 14 দাগে। 14 দাগে কি আছে? এইটা আসলো এক ঘর ডান দিকে, এরপরে গেল আর এক ঘর ডান দিকে, আমাকে চিত্রটা তৈরি করে নিতে হবে। তারপরে এটা আসবে এইখানে। তাহলে এই যে এইটা, এটা, এটা, এটা তৈরি হয়ে গেল। এই ঘর থেকে এখানে গেল, এখানে আসলো, এখানে গেল, এবার এখানে যাবে। এই উত্তর তৈরি কমপ্লিট। দেখা যাক কোথায় আছে। উত্তর তৈরি কমপ্লিট। এটা এই দাগটা আছে কিন্তু এটা এখানে হবে না, এটা আছে এখানে। এই দেখো আমার উত্তরের সাথে মিলে গেল। আমার অত তো চিন্তা করার দরকার নেই, আমার উত্তরের সাথে মিলে গেছে মানে এটা সঠিক। এবার যাব 15 দাগে। 15 দাগে কি আছে দেখো, এই দাগটা এইখানে, এখান থেকে উঠে এই দিকে আসলো, এই যে এইখানে আসলো, পরেরটা এইখানে যাবে। আমি শুধু দাগের কথা বলছি, গোলের কথা বলছি না, এই গোলের কথা বলছি না, ধীরে ধীরে এগো। এই দাগটা এই দিকে ছিল, ঘুরে গেল এইদিকে, পরের বার এদিকে ঘুরে গেল, পরের বার এদিকে ঘুরে যাবে। এবার কি হচ্ছে, এটা মাথায় ছিল, একটু এখানে আসলো, এখানে মিডিলে আসলো, এখানে এসে আরেকটু মাথায় যাবে।
এই তীর চিহ্নটা এবার হিসেব করো, মাথায় ছিল, এখানে আসলো, তারপরে এখানে গেল, এবার আরেকটু মাথার থেকে একটু গেল, আরেকটু গেল, এই মিডিল এই দিকটায় চলে আসবে, আরেকটু নিচে চলে আসবে, মিডিলে ঠিক আসবে না, আরেকটু নিচে চলে যাবে ধরো এই। এবার উত্তরে দেখতে হবে কোন জায়গাটায় আছে। উত্তরে আমাকে দেখতে হবে এই জায়গাটায় আছে, এই জায়গাটা, এইটা আবার এইখানে রয়েছে, হবে না। তাহলে এইটা মিলেছে, এইটা এই জায়গাটায় হবে, অথবা এইটা এখানে আছে, এই তীর চিহ্নটা আবার উল্টো দিকে ঘুরে গেছে। এবার এই তীর চিহ্নটা কি হচ্ছে, এখান থেকে এটাকে এই দিক বরাবর ঘুরিয়েছি, এখানে এসছে, এই দিক বরাবর ঘুরিয়েছি, এই দিক বরাবর ঘোরাবো, তীর চিহ্নটার মুখ কিন্তু আমাকে এই দিকে হতে হবে, এটা হচ্ছে না। তাহলে তীর চিহ্ন কোথায় কোথায় আছে, তীর চিহ্ন এইখানে এই দিকে আছে, এইখানে এই দিকে আছে, এইখানে এই দিকে আছে। এবার তার মধ্যে আমাকে দেখতে হবে অবস্থানটা এই জায়গায় হবে না, এরকম জায়গায় হতে হবে, তাতে এই দুটো সঠিক হচ্ছে, দুটো একেবারে কনফার্ম বাদ দিয়ে দিলাম। এবার আমাকে দেখতে হবে যে এই বলের যে ইয়েটা রয়েছে, বলটা কিন্তু এইখানে এইখানে সরে আসতেই বা হবে তাকে, তাহলে এইটা সঠিক। এইবার বলের হিসাব করলে আমার এইটা সঠিক হবে। তখন আমি এই তীর চিহ্নর যে হিসাবটা করেছিলাম, সেই হিসাবটা আমাকে একটু এই দিক বরাবর এইখানে রাখতে হবে। কিন্তু আমার হিসাবে যেটা বলছে তীর চিহ্নটা এইখানে থাকলে একদম অ্যাপ্রোপ্রিয়েট হতো, তাই তো? তাহলে আমার উত্তর আমি পেয়ে গেছি। এবার আমি যাব 16 দাগে। 16 দাগে কি আছে? 16 দাগে দেখো, এই যে চিত্রটা রয়েছে, চিত্রটা জাস্ট এদিকে ঘুরে গেল, আর একটা দাগ দুটো হলো, আবার এইদিকে ঘুরে গেল, এটা এদিকে ঘুরেছিল, এদিকে ঘুরলো, তিনটে দাগ হলো। এবার কি হবে, এটাকে আবার উল্টো দিকে ঘুরিয়ে দেব, আবার উল্টো দিকে ঘুরিয়ে দিয়ে এখানে চারটে দাগ বানাতে হবে, একটা বড় দাগ আর একটা ছোট দাগ বানাতে হবে। যাই হোক, এটা একটু আর একটু ছোট করে আঁকি। এই বড় দাগের পরে ছোট দাগ হয়েছে, তারপরে বড় দাগ হয়েছে, তারপরে ছোট দাগ হতে হবে। দেখো তো উত্তরপত্রে কোথায় আছে, এই যে দেখো, বড় দাগ ছোট দাগ, বড় দাগ ছোট দাগ, এবং এই দিকে মুখ। তোমার উত্তরটার সাথে মিলেছে, এই উত্তরটার সাথে মিলেছে, আর তাহলে কোনো চিন্তা নেই, এটাই সঠিক উত্তর হবে। এটাকে অনেকে সঠিক উত্তর করে দেবে পরীক্ষার হলে, কিন্তু তুমি করবে না, করবে কি? করবে না। এইখানে কি আছে, এখানে এখানে যাই লেখা থাকুক না কেন পড়ে নেবে। এখানে দেখো, এই চিত্রের সাথে এই চিত্রের একটা মিল রয়েছে, ঠিক এইটার সাথে এটা সেই মিলটা করতে হবে, আর সেই মিল করে উত্তরপত্র নিজেকে তৈরি করতে হবে, অপশন বাদ। তাহলে এখানে এইটার ইটা এখানে জাস্ট ঘুরে গেল, এই যেটা কি হচ্ছে, ঘুরেও যাচ্ছে, আবার নিচের দিকে মুখও করছে। তাহলে এখানে আমাকে তাই করতে হবে, উপরেরটা আগে করি, আগে প্রথমে কোণারটা দিয়ে করি। তাহলে কেটাকে ঘুরিয়ে দাও, এরপরে যাব এইটাতে, যেটা ঘুরে গেছে, ঘুরে যায়নি, যেটা মুখটা অভিমুখটা উল্টে গিয়ে ঘুরেই গেছে, তাহলে এখানে ডাব্লুটাও ঘুরে যাবে, এর অভিমুখ পাল্টায় না। এবার যাব বি, বিটাকে ঘুরিয়ে দিয়েছে, তাহলে ডিটাও ঘুরে যাবে, ডিটাও ঘুরে যাবে, আর উল্টে গেছে, তাই তো? আটটাকে ধরে উপর নিচে উল্টে দিয়েছি, আটটাকে যদি উপর নিচে উল্টে দিই, তাহলে এটাকে উপর নিচে উল্টে দাও, এই। এবার তুমি চলে আসো, তোমার এই উত্তর হয়ে গেল। তোমার সাথে কার মিল হলো? কার মিল হলো? এর মিল হলো। এটার কি মিল হলো? এটার মিল হলো না, দেখা যাক। এটা উল্টো, ডিটা ঠিক রয়েছে, এখানে কেটা ঠিক রয়েছে, অর্থাৎ এ দাগে একদম তোমার এটার সাথে হুবহু মিলে গেল। তাহলে হুবহু মিলই কিন্তু তোমার পরীক্ষার হলে সবচেয়ে বেশি, যদি তুমি আমার টেকনিকে এগোও। আর এই টেকনিকে তো তোমার ভুল হওয়ার জায়গায় নেই। কেমন লাগছে এই টেকনিকটা? যারা আজকে একদম নতুন তারা আমাকে জানাবে কমেন্টে। আর ভিডিওতে একটা লাইক কিন্তু অবশ্যই দেবে, সবাই লাইকটা দেবে। যাব 18 দাগে। 18 দাগে আমি কি পাচ্ছি, এইটা আর এইটা জায়গা পরিবর্তন করেছে, তাহলে আমাকে এইখানেও সেই একই পরিবর্তন আনতে হবে, এই জায়গাটা। তাহলে এই জায়গাটা এইটা হবে, এই জায়গাটা প্লাস হবে। আর কোনো পরিবর্তন কি এরা করেছিল? করেনি। তাহলে এবার তোমাকে উত্তরে দেখতে হবে
এই উত্তরটা তোমার ঠিক হচ্ছে, এটাও ঠিক হতে পারতো, কিন্তু এটা তো ষড়ভুজ হয়ে গেছে, হবে না। পঞ্চভুজ একমাত্র তোমার এইখানে আছে একটা, কিন্তু এটা আবার উল্টো দিকে হয়েছে, সেটা তো করেনি এখানে। তাহলে উত্তর আমি সি অপশনে চলে এসেছি। 19 দাগে আসবো। 19 দাগে এই যে যে পার্টটা, এই পার্টটা নেই এখানে, তাহলে এখানেও তাই করো, এখানেও তুমি একই রকম করো, এই 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 পার্টটাকে আউট করে দাও, এই পার্টটা নেই। আউট কিভাবে করবে, আমি আউট করে দেখাচ্ছি, দেখো এই পার্টটা আউট করে দিচ্ছি, এই পার্টটা আউট করে দিলাম। এই পার্টটা আউট করার পরে আমার এই ছবিটা আসছে। কোথায় আছে এই ছবিটা, এইখানে আছে। কত সহজে পাওয়া যাচ্ছে না? তোমার উত্তরের সাথে মিল করে তুমি খুঁজে বের করে নাও কোনটা সঠিক। 100% কেউ তোমাকে হারাতে পারবে না। 5,000 জনের জায়গায় 50,000 জন পরীক্ষা দিক না, ওই 80 জনের মধ্যে তুমি ঢুকবেই ঢুকবে, আমি গ্যারান্টি দিচ্ছি। এবার যাব 20 দাগে। 20 দাগে কি আছে দেখা যাক। 20 দাগে আসো, এই 20 দাগ। এখানের সাথে এখানের কি মিল দেখো, ভেতরে ছিল ত্রিভুজ, বাইরে বেরিয়ে গেল। তারপরে ছিল চতুর্ভুজ, সেটা ভেতরে আসলো। আচ্ছা আমি ওই জায়গায় যাব না, আগে ভেতরেরটাকে বাইরে নেব। এই ভেতরেরটাকে বাইরে বের করো। এই চতুর্ভুজটা বর্গক্ষেত্র রয়েছে, তাহলে এখানেও বর্গক্ষেত্র করি, আঁকাটা একটু সুন্দর করতে হবে। এই এবার কি আছে, ভেতরেরটা বাইরে গেছে, তারপরে বাইরেরটা মিডিলে এসেছে, এখানে বাইরেরটা মিডিলে দাও, বাইরেরটা মিডিলে দাও। আর বাকি থাকলো কে, বাকি থাকলো এইটা। দেখো তো কোথায় আছে, চতুর্ভুজের মাঝে ত্রিভুজ, তার মাঝে বৃত্ত, চতুর্ভুজের মাঝে ত্রিভুজ, তার মাঝে বৃত্ত। কত সহজে উত্তর পেয়ে গেলাম। কি লজিক, লজিক অ্যাপ্লাই করবে, উত্তর নিজে বানাবে, আর সঠিক উত্তরে হুবহু মিল খুঁজে বের করবে। 3টে স্টেপ পার করতে পারলে তোমার এই এক একটা প্রশ্নের এক একটা নম্বর না, তোমার কম্পিটিশনে এক একটা নম্বর তোমাকে 100 জন করে পিছনে ফেলে দেবে। তুমি 100 জন পেছনে ফেলে এগিয়ে যাচ্ছ সঠিক করতে করতে। আর এক্ষেত্রে কি হচ্ছে, তুমি তো 100% কনফার্ম হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর আমি করেছি, আন্দাজের উপর করে চলে আসলাম, হতেও পারে না হতে পারে, সেই জায়গাটা না, কনফার্ম উত্তর করে আসতে হবে। এবার কি পাচ্ছি, এখানে কি লেখা আছে আমি জানি না, উন্মুক্ত চিত্র, এর নাম আমি দিই উন্মুক্ত চিত্র। উন্মুক্ত চিত্রকে আবদ্ধ করতে হবে বা সম্পূর্ণ করতে হবে। এর সব থেকে সহজ পদ্ধতি, এক্ষেত্রে ব্যাখ্যা আলাদা। এর ব্যাখ্যাটা কি, উন্মুক্ত চিত্রটাকে তুমি সম্পূর্ণ করে দাও, জাস্ট সম্পূর্ণ করে দাও, বেশ। আর যেটা আগে ছিল সেটাকে মুছে দাও, তোমার উত্তর পেয়ে গেছো। চলে আসো হুবহু মিলে, হুবহু মিলে চলে আসো। কোথায় আছে, কোথায় আছে, কোথায় আছে, কোথায় আছে, এইখানে আছে। আর কোনোটার সাথে কি মিলেছে, মেলেনি। এটার সাথে মিলতো, কিন্তু এই জায়গাটা বেশি চওড়া এই জায়গার তুলনায়, তাই না? তাহলে এই জায়গাটা মেলেনি, আমার এটা মিলে গেছে। এটাও কিন্তু একটা পদ্ধতি। অপশন দেখব না, আমি এইখানে এগিয়ে যাব, এইখানে এগিয়ে যাব, এইখানে মিল করে দেব, আর এটাকে মুছে দেব। কোথায় মিলেছে এবার দেখি, এই ভাঁজটা লক্ষ্য করে, এবার এখানে আবার খাঁজ লক্ষ্য করতে, এই খাঁজটা, এই খাঁজটা এখানে মিলেছে, আর কোনোটাই মেলেনি। সি উত্তর। কত সহজে উত্তর পাওয়া গেল। তাহলে এখানে এইটাকে এইভাবে যুক্ত করেছে, এইভাবে হলো। এবার আসবো, এবার আসবো আমি পরবর্তী প্রশ্ন। বৃত্ত, বৃত্ত থাকলে বৃত্তটাকে সম্পূর্ণ করো, করে এই পার্টটা, বাইরের পার্টটা মুছে দাও, ভেতরের পার্ট আবার মুছতে যাও না। কোথায় আছে, এই জায়গাটা লক্ষ্য করো, এই খাঁজটা লক্ষ্য করো, এই খাঁজটা, খাঁজটা লক্ষ্য করার জন্য লাল কালি দিতে হবে। এই কোথায় মিলছে, এখানে মিলছে, এখানে মিলছে না, এখানে মিলছে না, এখানে মিলছে না। তাহলে উত্তর হবে কোনটা, এইটা উত্তর হবে। এইটার টেকনিক এটা, এই টেকনিকটা ফলো করতে হবে। 23 দাগ হয়ে গেল, যাব 24 দাগে। 24 দাগে চতুর্ভুজ হবে এটা, এই এই চতুর্ভুজ হলো। বাইরের পাটটা মুছে দাও, পরীক্ষার হলে হাত দিয়ে ঢেকে রাখবে,
এই কোনটায় মিলেছে? এ দাগে মিল হচ্ছে, বি দাগে দুটো মিলছে না, এখানে দুটো মিলছে না, এখানের গুলো ভেতরের দিকে হবে না, তাহলে আমার হুবহু মিলে আমি এটাকে সঠিক উত্তর করলাম। 25 দাগে আসো। 25 দাগে দর্পণ। বহু স্টুডেন্ট বলছে যে স্যার আমি এখনো দর্পণটা ভালো বুঝতে পারছি না। দর্পণ বোঝার কোনো প্রয়োজন নেই, সূত্র। আজকের পরে যদি কেউ বলে দর্পণ আমি বুঝতে পারি না, আমি আর বোঝাবো না, কোনোদিন বোঝাবো না। সূত্র, সূত্র কি? দুটো, দুটো সূত্র। এক হচ্ছে পাশাপাশি উল্টে দেবে, 2 নম্বর সূত্র হচ্ছে কি, আচ্ছা আমি বলে দিই সূত্র দুটো কি। সূত্র দুটো হচ্ছে 1 নম্বর পাশাপাশি, পাশাপাশি উল্টে দাও। 2 নম্বর সূত্র হচ্ছে দূরত্ব, দূরত্ব, আয়না থেকে দূরত্ব। আর উত্তরটা অপশন দেখবে না, উত্তরটা নিজে তৈরি করো। আচ্ছা বাইরের চতুর্ভুজটা আমি আঁকছি না, আমি শুধু এইটাকে আঁকছি। এই এই আঁকলাম, এইটাকে আঁকলাম, এটাকেও আঁকলাম, এগুলো দূরত্ব একই থাকে, এটা এই। এবার দূরত্বটা দেখো, আমার এইখানে পাশাপাশি উল্টে যাওয়ার কোনো চিত্র নেই, এই জন্য দূরত্বটাই মেইন। আয়নার কাছে কে? তীর চিহ্ন, আয়নার কাছে দাও। আয়নার দূরে কে? গুণ চিহ্ন, দূরে দাও। আয়নার কাছে কে? এইটা, কাছে দাও, দূরে দাও। তাহলে তোমার উত্তর তৈরি হয়ে গেছে। এখানে কিন্তু পাশাপাশি নেই, পাশাপাশি নেই এখানে। পাশাপাশি উল্টে যাওয়ার ঘটনা ঘটে কোথায়? যখন দুই পাশে অসমান হয় কোনো বস্তু। তাহলে দূরত্ব, এখানে আমি দূরত্ব, দূরত্ব সূত্র, একটা সূত্র অ্যাপ্লাই করলাম, তাতেই উত্তর পেয়ে গেছি। কোথায় আছে উত্তর? আমার এই উত্তরটার সাথে তীর চিহ্ন মিলেছে, তীর চিহ্ন মিলেছে, আমার পুরোটার সাথে এইটা মিলেছে, আর কোনোটা মেলেনি। তাহলে আমি কিন্তু আমার সঠিক উত্তরটা চোখের সামনে আছে। সঠিক উত্তর চোখের সামনে যখনই থাকবে তখনই 100% আমি বলবো সঠিক। এরপরে যদি কেউ বলে যে এই দর্পণ কঠিন, তাহলে আমি বলবো যে আমি আর বোঝাতে পারবো না, আমার এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। প্রথমটাতে একটা সূত্র অ্যাপ্লাই হলো, কোনোটাতে দুটো সূত্রই অ্যাপ্লাই হবে, সেটা চলো দেখা যাক। এইখানে দুটো সূত্র অ্যাপ্লাই করতে হবে। দেখো, অপশন ভুলে যাও, অপশন ভুলে যাও। এই এইখানে আমাকে কি করতে হবে? দূরত্ব এবং পাশাপাশি উল্টে যাওয়া। দূরত্ব 6 কাছে আছে, 6 আয়নার দিকে যেরকম আছে তার উল্টো করে দাও, আয়নার কাছে উল্টো করে দাও। এম পাল্টায় না, একই থাকে। পি কাছে আছে, পি কে আয়নার দিকে মুখ করে উল্টে দাও। 9 আয়নার থেকে পেছন দিকে মুখ করে আছে, এই পেছন দিকে মুখ করে উল্টে দাও দূরত্ব অনুসারে। আর পাশাপাশি উল্টে দিলাম, দুটো সূত্র অ্যাপ্লাই হলো এখানে। দুটো সূত্র অ্যাপ্লাই করে আমার উত্তর কোনটা হচ্ছে? এ দাগেরটা হচ্ছে, আর কোনোটার সাথে মিলছে না। এবার হুবহু মিলের সূত্রে চলে যাও, এবার হুবহু মিলে যাও। উপরের পার্ট লক্ষ্য করো, উপরের পার্ট লক্ষ্য করো, উপরের পার্ট, উপরের পার্ট, নিচের পার্ট, নিচের পার্ট, নিচের পার্ট, নিচের পার্ট। তাহলে উত্তর হয়েছে। তোমার সঠিক উত্তর কি তুমি খুঁজে পেলে? অবশ্যই পেয়েছো। যাবো পরবর্তী 27 দাগে। দেখো 27 দার অপশন এখানে নেই, তাহলে আমার বুঝতে সুবিধা হচ্ছে। এবার আমার কি করতে হবে? ভেতরে ছোট চতুর্ভুজটা আঁকতে হবে দূরত্ব অনুসারে। আয়নার কাছে এই ছবিটা আছে, এইটা, এই আয়নার কাছে যখন এটা আছে, তখন আমাকে এইভাবে এগিয়ে যেতে হবে, এইভাবে এগিয়ে যেতে হবে, এইভাবে এগোতে হবে, এইভাবে এগোতে হবে। আয়নার দূরে আছে ত্রিভুজ, ত্রিভুজটা বাইরের থেকে ভেতরের দিকে আয়নার দিকে মুখ করে কাছাকাছি এসেছে, অথবা পাশাপাশি উল্টে দিয়েছি। এটা দেখো যেদিকে আছে তার উল্টো দিকে এটা আছে, এটা যেদিকে আছে তার উল্টো দিকে, পাশাপাশি উল্টে দিলাম এবং দূরত্ব অনুসারে করলাম। তাহলে আমার কি হচ্ছে এখানে? এখানে আমি সঠিক উত্তরে পৌঁছে গেছি, এটাই আমার উত্তর। এবার আমি যাব উত্তরের অপশানে যাব। কোথায় আছে দেখা যাক উত্তরের অপশানে। এই দেখো, এইটা আমার উত্তর, আমি পেয়ে গেছি। এটা কিন্তু নয়, যদি তুমি সঠিক উত্তরটা না এঁকে নিতে, এইটা উত্তর হয়ে যেত তোমার। চোখের দেখায় ভুল হতে পারে পরীক্ষার হলে, আর এই একটা ভুল হলো মানে তোমার আগে 100 জন এগিয়ে আসলো। 100 জনকে এগোতে দেবে নাকি আমার নিয়মে করবে, কোনটা? যাব, এই অপশন দেখাবো না, অপশন দেখাবো না, আমি আগে উত্তর করব। এই উত্তর, এই কোনাকুনি দাগ, এই কোনাকুনি দাগ, এই দূরত্ব অনুসারে ত্রিভুজটা এখানে আছে, আর এসটা
পাশাপাশি উল্টে দাও। চতুর্ভুজটা নিচে আছে, এটা এখানে আছে। দেখো কোথায় আছে তোমার, কোথায় আছে? এই ত্রিভুজটা বাম পাশে কোথায় আছে? এখানে আছে। আমার সঠিক উত্তরে আমি পৌঁছে গেছি। কি কোনো অসুবিধা হচ্ছে? হবে না। এবার হচ্ছে পেপার ভাঁজ। অনেকেই বলে স্যার পেপার ভাঁজ ভীষণ কঠিন, আমি বুঝতেই পারি না। না, কি আছে এখানে? ভাঁজ করলে কি হবে? এখানে তো ভুল আছে মনে হচ্ছে। এখানে ভাঁজটা কি বলেছে? বাম দিকে একটি প্রশ্ন আকৃতি, ডান দিকের আকৃতি দেওয়া আছে। প্রশ্ন আকৃতি বর্গাকারে পারদর্শী কাগজের মতো আকৃতিতে, এমন আকৃতিতে বাছুন যে পারদর্শী কাগজের পরবর্তী বিন্দুময় রেখাংশের উপরে ভাঁজ করলে পাওয়া যায়। ও, পেপার ভাঁজের নতুন নিয়ম, এটা পরীক্ষা আগে কখনো আসেনি। কি বলেছে? পেপার ভাঁজ তো আমরা সাধারণত পেপারটাকে ভাঁজ করে কাটি, আর এখানে কি আছে দেখো, এইখানে যেটা দিয়েছে যে এই এই যে এই পার্টটা, এই পার্টটা এর উপরে এসে যদি পড়ে তাহলে তোমার কোন চিত্রটা গঠিত হবে। এবার এটাকে যখন এই পাশে ফেলবে তখন কিন্তু এই ছবিটা পাশাপাশি পাল্টে যাবে। এই ছবিটা এইখানে পাশাপাশি পাল্টেছে। এই ত্রিভুজটার এই বৃত্তটা আছে, আর এই ত্রিভুজটা গিয়ে পড়বে এর মধ্যে। এখানে মানে আগে কাটিং পরে ভাঁজ, একটা মজাদার জিনিস পাওয়া গেল। আগে কোনোদিন আসেনি পরীক্ষায়, এবছর আসলেও আসতে পারে, যে কাটিংটা আগে করে পরে ভাঁজ করছে। তাহলে এইটাকে যদি এইদিকে ভাঁজ করে দিই, এই চিত্রটা গঠিত হবে, এই চিত্রটা। এটা তুমি রাইট করতে পারতে, কিন্তু এই ছবিটা যখন উল্টে গিয়ে এর উপরে পড়বে তখন কিন্তু এ উল্টে যাবে। এই জায়গাটা লক্ষ্য রাখতে হবে। তাহলে আমি নতুন একটা চিত্র পেলাম। এবার এটাকে যখন এই দিক থেকে এই দিকে ভাঁজ করব তখন কি হবে? এই দুটো গিয়ে এখানে পড়বে। এই, তাহলে কোথায় আছে দেখো তো, এইখানে আছে। তিনটে কোথাও পাচ্ছি না তো। এটা গিয়ে যখন এই দুটো কাছাকাছি, যে দুটো বৃত্ত তৈরি করে ফেলবে, এই যে এই যে এখানে দেখো, অর্ধেকটা দেখো, এইটা এসেছে, এইটা এসেছে, আর এইটা ছিল, এটা ছিল। তাহলে মানে এক্ষেত্রে কি হচ্ছে, এইটাকে এর উপরে ভাঁজ করে ফেলতে হবে। যেমন ভাঁজ খোলার সময় উল্টো দিকে আমরা খুলি, এটাকে ভাঁজটা করতে বলছে, করলে এইটা হবে। একদম নতুন আইডিয়াটা নিয়ে রাখো, যদি পরীক্ষায় আসে তাহলে কিন্তু আগে কখনো এরকম কেউ দেখেনি, তুমি দেখে নিলে। এবার দেখো এখানে কি আছে, এই ভাঁজটাকে এর উপরে ফেলতে হবে, ফেললে এইটা গিয়ে পড়বে এর মধ্যে, আর এইটা এসে পড়বে এখানে, এই দাগটা চলে যাবে এইখানে, এই আরো একটু মিশে যাবে, এরকম হবে। দেখা যাক কোথায় আছে, কোথায় আছে দেখা যাক। এই দেখো এইখানে কি হচ্ছে, আমাকে আগের চিত্রে ফিরে যেতে হবে। আগের চিত্রে আমি যেটা পেলাম, দাগটা উপর দিকে আছে, এই দাগটা মাথায় রাখো, মনে রাখো। উপর দিকে দাগ, মাঝখানে, মাঝখানে কি আছে? বৃত্ত। উপরের দাগ, উপর দিকে দাগ, মাঝখানে বৃত্ত, কালো বৃত্ত, কালো বৃত্ত। এইখানে একটা পেয়েছি, এইখানে একটা পেয়েছি। আর কি হচ্ছে? এবার নিচের দাগগুলোকে ফলো করো। এই দাগটা এইখানে থাকতে হবে, আর এই দাগটা এইখানে থাকতে হবে। এটা মনে করো নেই, এটা ভাঁজ করে ওর উপরে ফেলেছি। তাহলে কোথায় আছে? এই এই দাগটা এর মাঝখান দিয়ে ঢুকে যাবে। কোথায় আছে? এইখানে ঢুকে গেছে। হবে না, এইখানে ঢুকে গেছে। এখানে তো মেলেনি। তাহলে আমার সঠিক উত্তর এইটা হলো। নতুন, নতুন একটা পেপার ভাঁজ। আগে ভাঁজ করে কাটিং নয়, কেটে তারপরে ভাঁজটা ফেললে কি হবে? এবার এটাকে যদি এই দিকে ভাঁজ করে ফেলি তাহলে কি হবে দেখো তো, এটা এই দিকে চলে যাবে, এটা এই দিকে চলে যাবে। কোথায় পাওয়া যাচ্ছে সেটা? আচ্ছা, এটা যদি এই দিকে ফেলি উপরের দিকে উঠে যাবে, উপরের দিকে উঠে গেলে এইটা তৈরি হলো। তাহলে আমরা নতুন পেপার ভাঁজের একটা বিষয় শিখে রাখলাম। পরীক্ষায় না আসার সম্ভাবনাই বেশি, 10% সম্ভাবনা দিলাম, আসলেও পারে। আসে যদি তুমি পারবে। এবার টুকরো জোড়ানো, এক্ষেত্রে লজিকটা কি? টুকরো খুঁজে খুঁজে বের করা। তাহলে এই বড় টুকরোটা এখানে পেয়েছি, আর কি ছোট ছোট একটা দুটো তিনটে চারটে,
একটা, দুটো, তিনটে, চারটে, এই বড় টুকরোটা পেয়েছি। আর কোথাও পাচ্ছি না, তাহলে এ সঠিক উত্তর হয়ে গেল। টুকরোগুলোকে খুঁজে খুঁজে বের করো, এখানে চোখের মানে ভালো করে দেখতে হবে। এরপরে কি আছে, এই টুকরোটাকে আগে খুঁজে বের করো, এই দুটো টুকরোকে কোথায় পাচ্ছি, ওই দুটো টুকরো, ওই দুটো টুকরো তো কোথাও পাওয়া যাচ্ছে কি, এই যে এই একটা, এই একটা, পেয়ে গেছি দুটো। এবার এটাকে খুঁজবো, এই যে, এবার এই দুটোকে খুঁজবো, এই যে, তাহলে আমি টুকরো খুঁজে খুঁজে এখানে পেয়ে গেছি। জোড়া দিয়ে কি তৈরি হবে সেটা পরের কথা, খুঁজতে হবে। এই একটা, দুটো খুঁজে বের করি, দেখি কোথায় আছে। কোথায় আছে, এক জায়গায় থাকলে বেশি সুবিধা হতো। এই একটা, দুটো, আর একটা ত্রিভুজ বড়, একটা ত্রিভুজ ছোট, দেখি আছে কিনা। এখানে, এখানে একটা ত্রিভুজ বড়, একটা ত্রিভুজ ছোট, ঠিক আছে। তাহলে পাশাপাশি থাকলে এখানে সুবিধা হতো, এইটা সঠিক উত্তর হচ্ছে, তাই তো। এবার এই ত্রিভুজ, এই যে এই বৃত্তের মতো যেটা দেখতে, একটা এরকম একটা এরকম কিনা সেটা একবার লক্ষ্য করে আসতে হবে আমাকে, শুধু আন্দাজে বললেই তো হবে না। হ্যাঁ, এইটা এরকম, এটা এরকম, ঠিক আছে। তাহলে আমি সঠিক উত্তরে পৌঁছে গেছি, ডি। এবার 36 দাগে এটাকে আর এটাকে খুঁজবো, কোথায় আছে, এইখানে আছে, এটাকে এখানে পাচ্ছি, তাহলে এ হবে সঠিক উত্তর। টুকরোগুলোকে খুঁজে খুঁজে বের করতে হবে, জোড়া দেওয়ার দরকার নেই, টুকরোগুলোকে খুঁজে বের করো। এরপরে আছে এইটা, এই চিত্রটা কোথায় আছে খুঁজে বের করতে হবে। তাহলে এই চিত্রটা খুঁজতে গেলে আমাকে দেখতে হবে কোন জায়গাটায় আমি এটাকে খুঁজে পাই। আমি এইখানে দেখি খুঁজে পাই কিনা, এই, 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 পেয়ে গেছি, এই যে, এই, বাকিটা তো পেয়েই গেছি, এই দেখো। তাহলে বি হবে সঠিক উত্তর। তাহলে আমার এই দাগটাকে খুঁজে বের করতে পারলে আমার হয়ে যাচ্ছে এই, 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 পাওয়া গেল। চলে যাব, এই দাগটাকে খুঁজে বের করতে হবে। এই দাগটাকে এবার খুঁজে পাওয়াটা আমার ক্ষেত্রে চ্যালেঞ্জিং হয়ে গেল। আমি কোথাও কি খুঁজে পাবো, এই দাগ দেব, এই দেব, উপরের দিকে যাবে, তাহলে এইরকম একটা দাগ, এইরকম একটা দাগ, সেটাকে খুঁজে বের করা সহজ হয়ে গেল, যে এইটা আর এইটা খুঁজে পেলাম, কিন্তু পরের টুকু আর খুঁজে পাচ্ছি না। তখন কি করব, তখন এইটাকে খুঁজে পাচ্ছি না, কোনো জায়গায় কি খুঁজে পাচ্ছ তোমরা, দেখো তো। এই দাগটা, এই দাগটা পাচ্ছি, নিচের দিকে যাচ্ছে কোথায়, এইটা পাচ্ছি নিচের দিকে যাচ্ছে, এটা উপরে উঠে গেছে পুরোটা। এটাকে একটু উপরের দিকে যদি দিত, এইটা এরকম দিত, তাহলে আমি পেতাম খুঁজে। আর কোথাও আমি পাচ্ছি না, দেখো তোমরা কোথাও খুঁজে পেলে আমাকে কমেন্ট করে জানাও, কমেন্ট বক্সে জানাও স্যার এ দাগের না এই দাগের মধ্যে এটা খুঁজে পাওয়া গেছে, এটা তোমাদের CW দিয়ে দিলাম। যাব, এই দাগটাকে খুঁজে বের করতে হবে, মনে রাখো এই, এই, এই। পরের পৃষ্ঠায় চলে আসো, পরের পৃষ্ঠাতে, পরের পৃষ্ঠাতে, আগের পৃষ্ঠায় কি ছিল, এই দাগ ছিল, তাহলে এই, 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 তাই তো। হ্যাঁ, তাহলে এই, 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 এই দাগটা কোথায় আছে, এই দাগটাকে এবার খুঁজে বের করতে হবে। এই দাগটা আমি তো কোথাও খুঁজেই পাচ্ছি না, এই তো মুশকিল হয়ে গেল। এই পেলাম, এই পেলাম, এই পেলাম, দেখি এইরকম দাগ, একটু হালকা কার্ভিং আছে, দেখা যাক কার্ভিংটা কোথায় আছে। এই পেলাম, এই পেলাম, এই পেয়ে গেছি, এই পেয়েছি, এই পেয়েছি, হালকা কার্ভ পেয়ে গেছি, তাহলে আমার সঠিক উত্তর বি। দেখো, এইটাকে খোঁজো, এইটাকে খোঁজো, এইটা, 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 তাহলে এবার এইটাকে খুঁজতে থাকি। এই দাগটা পেলাম, এই পেলাম, এই পেলাম, এই, উত্তর এখানে পাওয়াটা একদম সহজ হয়ে গেল। এবার আসবো ফিগার শেষ, ফিগারে 40-এ 39।
একটা তোমাদের জন্য আমি রেখেছি, ওইটা আমি পারিনি, তোমরা আমাকে জানাবে। 41 দাগ, দুটো 41 দাগের দুটো বিষম সংখ্যাগুলির একটি সমসংখ্যার যোগফল হলো অবিভাজ্য। দুটো বিষম সংখ্যাগুলির একটি সমসংখ্যার যোগফল সম বা বিষম হতে পারে। এবার দেখো, এই যে সম আর বিষম এইগুলো কি, এই টার্মটা যদি তুমি না জানো, পরীক্ষার হলে গিয়ে তুমি হয়তো বললে যে স্যার আমি এটা পারতাম, কিন্তু আমার ক্ষেত্রে যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে এই সমসংখ্যা আর বিষম সংখ্যা। পরীক্ষায় কিন্তু একটা অঙ্ক এরকম থাকে যেটা ভাষাগত ত্রুটি থাকে। এই ভাষাগত ত্রুটির জন্য সেই প্রশ্নটার উত্তর কেউ করতে পারে না। তাহলে এক্ষেত্রে প্রশ্নটা কি, দুটি বিষম সংখ্যাগুলির ও একটি সমসংখ্যার যোগফল কেমন সংখ্যা হয়। এই যে তুমি এই মানে প্রশ্নটা যখনই বুঝতে পারবে না, তখন তুমি কি করবে, বারবার খালি এই প্রশ্নটাকে পড়বে আর রিপিট করবে। মনে করো পরীক্ষার হলে সমসংখ্যা বিষম সংখ্যা আগে কোনোদিন আমরা দেখিনি, তাহলে দুটি বিষম সংখ্যাগুলির ও একটি সমসংখ্যার যোগফল কেমন প্রকারের সংখ্যা। তাহলে এইখানে দেখো, অবিভাজ্য সংখ্যা মানে মৌলিক সংখ্যা, সম সংখ্যা জানি না, সম বিষম হতে পারে বিষম, তাহলে তিনটে পার্টই জানা আমার নেই। তাহলে আমি কি করব, দুটি বিষম সংখ্যা। বিষম সংখ্যা কাকে বলে, বিষম সংখ্যা মানে হচ্ছে বিজোড় সংখ্যা, আর সম সংখ্যা মানে যাকে সমান দুই ভাগে ভাগ করা যায়। এই যে ভাবছি প্রশ্নটা বারবার, এখানে নিয়মটা কি, আনকমন প্রশ্ন আসলে কি করবে, বারবার প্রশ্নটাকে পড়তে থাকো পড়তে থাকো পড়তে থাকো, মাথায় একটা চট করে বুদ্ধি এসে গেল, সম বিষম জোর বিজোড় জোর বিজোড়। তাহলে দুটি বিষম সংখ্যাগুলির একটি সমসংখ্যার যোগফল, তাহলে দুটো বিষম সংখ্যা, দুটো বিষম সংখ্যা 3 যোগ 2 5, একটা জোড় সংখ্যা সমান সমান 9। তারপরে বিষম সংখ্যা 1+1+3 সমান সমান 4 যোগ সমসংখ্যা 6। অনেকগুলো করতে হবে, 3 যোগ 9, 9 আর 3 12, যোগ জোড় সংখ্যা একটা বসাও 6 18। দেখো জোড় সংখ্যা আসছে বারবার, তাহলে উত্তর কিন্তু সমসংখ্যায় চলে আসলো। এবার সরল অঙ্ক, সরলটা কি, ভাগ। আগে তোমার ব্র্যাকেটের কাজ করে নিতে হবে। তাহলে এখানকার ব্র্যাকেটের কাজ করলে কত হয়, 3 আর 2 5, 5/3 হয়। এটুকু আগে করে নিলাম। এবার এইটুকু করব, ওটাও 5/3, 5/3 ভাগ, এখানে 2 আর 5/3, 5/3, এই দুটোকে ভাগ করলে কি হয়, 5/3 5/3 ভাগ করলে 1 হয়। এবার এই যে 5/3, একে যদি 1 দিয়ে ভাগ করো 5/3ই হবে, তাহলে উত্তর আসছে এখানে 5/3। তাহলে 5/3 তো কোথাও পাচ্ছি না আমরা, 25/12 আছে, 4/13 আছে। তাহলে এই জায়গাটায় লক্ষ্য করো, থার্ড এই ব্র্যাকেটের মধ্যে 3 আর 1 4 ভুল হয়ে গেছে, এটাতে 1/3 আছে, তাহলে 4/3 ভাগ 3 আর 2 5, 5/3 ভাগ মানে গুণ করে দাও, 4/3 গুণ 3/5, 3 3 কাটলো 4/5, আর এখানে কত পেয়েছিলাম 5/3। এবার ঠিক আছে, 5/3 ভাগ এখানে কত পেলাম, এখানে পেলাম 4/5, গুণ করে দাও, গুণ করলে উল্টে যাবে 5/3 গুণ 5/4, তাহলে 5 5 25, 3 4 12, 25/12। পুরো সমাধানটা কি করবে, আগে এইটা করবে, এইটুকু করবে, এইটুকু করবে আলাদা আলাদা করে, এই দুটোকে ভাগ করবে, ভাগফল দিয়ে এটাকে ভাগ করবে, তাহলে উত্তর বেরিয়ে যাবে। 43 দাগে, দুটি বর্গের পরিমাপ 24 সেমি, পরিমাপ মানে কিন্তু সেমি আছে মানে পরিসীমা, বর্গ মানে বর্গক্ষেত্র, এটাও মাথায় রাখবে, বর্গ মানে বর্গক্ষেত্র।
একটা হচ্ছে 24 আর একটা হচ্ছে 48। বড় বর্গ ও ছোট বর্গের ক্ষেত্রফলের অনুপাত, কোনো ব্যাপার না। তাহলে 24 হচ্ছে 4 ছক 24, 6 এর একটা বাহু 6, এটা 4 12 48, 12। তাহলে এইটার ক্ষেত্রফল কত? 6 6 ছক 36, এটার কত? 12 12 144। এবার দেখো এই অনুপাত এই দুটো করলাম, এবার সরলতম রূপে নিতে হবে। 2 দিয়ে ভাগ করলে 18, 2 দিয়ে ভাগ করলে 72, 4 18 72, 18 দিয়ে ভাগ করে দাও 1:4। এই তাহলে আমরা একটা জটিল সমস্যার সমাধান করলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার পক্ষে উপযুক্ত। এবার যাব 44 দাগে। যদি একটি বস্তুর ক্রয় মূল্য 380 টাকা হয়, তাহলে সেই বস্তুটি বিক্রি করলে 54 টাকা লাভ হয়, বিক্রয় মূল্য কত? তাহলে একটি বস্তুর দেখো ক্রয় মূল্য 380 টাকা আর 54 টাকা লাভ করলাম, তাহলে 380-র সাথে যোগ করে দাও 54 টাকার লাভ। তাহলে এত টাকায় বিক্রি করেছো, 434 টাকায় তুমি বিক্রি করেছো, 434 টাকায় তুমি বিক্রি করেছো। শতকরা হার বর্জিত লাভ ক্ষতি, একদম সহজ হয়ে যাবে অঙ্কগুলো এবছর, লাভ ক্ষতির অঙ্কটা সহজ হবে। এবার ছোট করি 46 দাগ, এই 45 দাগ। শূন্যকে 50 দিয়ে ভাগ করা হয়, তাহলে ভাজ্য, ভাজক এবং ভাগফল। দেখি, শূন্যকে ভাগ করব 50 বার। শূন্যকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে শূন্যই হয়, শূন্যকে ভাগ করলে শূন্যই হয়। তাহলে কি হচ্ছে? প্রথমে ভাজ্য শূন্য হতে হবে, ভাজক 50, আর এই দুটো শূন্য হবে, এটা শূন্য এটা শূন্য, তাহলে এ অপশনটা সঠিক হচ্ছে। দেখো এটা সঠিক। 46 দাগে এই সংখ্যার অঙ্ক 0 ও 6-কে পরস্পর বদলে দিলে প্রাপ্ত সংখ্যার মধ্যে পার্থক্য কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার পক্ষে একদম উপযুক্ত, একদম উপযুক্ত অঙ্ক এটা। কি আছে? 3 5 6 8 9 0। এবার বলছে যে 0 আর 6-কে স্থান পরিবর্তন করো, 3 5 0 8 9 6। কত হচ্ছে? একক দশক শতক হাজার অযুত লক্ষ, 35 লক্ষ। একক দশক শতক হাজার অযুত লক্ষ 3 লক্ষ, 3,56,890, 3,50,000। তাহলে বুঝতেই পারছি 50,000 ছোট। তাহলে পার্থক্য কত হচ্ছে? বিয়োগ করতে হবে 4, 10 আর 9 19, 9 আর 9 18, 5 0 0, 5994। তাহলে যে সংখ্যা গঠিত হয় তাদের পার্থক্য কত? 5994 পাওয়া গেল। ধীর স্থির ঠান্ডা মাথায় উত্তর করতে হবে, তাহলেই তুমি সঠিক উত্তরে পৌঁছাতে পারবে। এবার এই অঙ্কগুলি দিয়ে গঠিত 8 অঙ্কের সব থেকে বড় সংখ্যা, 8 অঙ্ক কিনা এখানে দেখি, 1 2 3 4 5 6 7 8, 8টাই দেওয়া থাকলে কোনো অসুবিধা নেই। সবচেয়ে বড় সংখ্যা বললে বড় থেকে ছোট সাজাও, 8 7 6 5 5 1 0। 8 দুটো তো নেই এখানে, তাহলে এটা বাদ। 8 7 7 6 5 2 1 0, একটা 5 কম আছে, তাহলে 8 7 কোথায় গেল? আমি দাগ টেনে টেনে করতে হবে। তাহলে এই 8-কে এখানে নিয়ে আসো, এই 7-কে এখানে নিয়ে আসো, তারপরে এই 6-কে এখানে নিয়ে আসো, 5 5 নিয়ে আসো, 5 5 নিয়ে আসো, তারপরে 2 1 0 2 1 0, 1 2 3 4 5 6 7 8। তাহলে 8 7 6 5 5 210, 8 7 8 7 6 5 5 210, ডি অপশনে পাওয়া গেছে। দেখেছো, এত বড় দিয়ে দিলে কিন্তু একটা প্রবলেম হয়ে যায়, কিন্তু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় এই ধরনের অঙ্ক আসতে পারে এবং তোমাকে বিব্রত করে দিতে পারে। বিব্রত কি তুমি হবে? হবে না। 48 দাগ,
একটি সমসংখ্যা ও একটি বিষম সংখ্যার গসাগু সবসময় সমান হয়। কি হলো? একটি জোড় সংখ্যা এবং একটি বিজোড় সংখ্যার গসাগু সবসময় সমান হয়। কিসের সমান হয়? জোড় সংখ্যা ধরো 6, আর একটা বিজোড় সংখ্যা হচ্ছে 9, গসাগু কত হচ্ছে 3। তাহলে যে কোনো বিষম প্রকৃতির বলেছে। একটা ধরো 9, আচ্ছা, সমসংখ্যাটা মানে বড় ধরলাম 18, আর এটা হচ্ছে 9, এটা হচ্ছে 3। তাহলে যে কোনো বিষম সংখ্যা বিষম প্রকৃতির হতে পারে। এবার এই যে আমি বিষম প্রকৃতির সংখ্যা, সম বিষম আর এই যে জোড় বিজোড়, এই ধরনের সংখ্যা যখনই বলবে তখনই কিন্তু আমাকে আরো ভাবতে হবে, আরো কয়েকটা উদাহরণ দেখতে হবে। একটি সমসংখ্যা ও একটি বিষম সংখ্যার গসাগু সবসময় কেমন হবে, এই জায়গাটাতে এবার আমাকে যে আরো কয়েকটা উদাহরণকে আমি দিতে পারি। একটা সমসংখ্যা একটা বিষম সংখ্যা, তাহলে সেক্ষেত্রে একটি বিষম সংখ্যা মনে করো 5, একটা সমসংখ্যা 20, দেখো গসাগু 5 হচ্ছে, অর্থাৎ বিজোড় সংখ্যায় হচ্ছে। 3-4টে দেখার পরে আমি বুঝে যাবো যে বিষম সংখ্যায় হচ্ছে, এটাই সঠিক। এইরকম আনকমন টাইপের কোশ্চেন যদি থাকে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আনকমন টাইপের একটা কোশ্চেন পাওয়া গেল, সেক্ষেত্রে তোমাকে বারবার ভাবতে হবে এই জায়গাটা। এবার যাব পরবর্তী প্রশ্ন। কত দাগ? 49 দাগ। কোণের মান। এই যে যে কোণটা পেয়েছো, জিএফ আই এর পরিমাপ, জিএফ আই, এই জিএফ আই এর পরিমাপটা কত? এটা দেখো সমান্তরাল সরলরেখা বলে দেয়নি, তাও বুঝে নিতে হবে। এটা 60 হলে এটা 60, এই পুরোটা 180 ডিগ্রি, তাহলে এটা 120 ডিগ্রি, 120 ডিগ্রি। এর উপরে এই যে রেখা এবং কোণের বিষয়ে, রেখা প্লাস কোণ, এই বিষয়ে আমি একটা পূর্ণ দৈর্ঘ্যের ক্লাস করব। সেই ক্লাসটি আমাদের কুইক এল চ্যানেলে তুমি দেখবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ফলো করে রাখো, বেল আইকন মানে মানে অ্যাক্টিভ করে রাখো। সেই ক্লাসটা আসলে অবশ্যই দেখবে। সেটা লাইভেও করতে পারি, আমি এমনিও করতে পারি, আশা করি লাইভেই করব। তাহলে কোণ এবং বাহু নিয়ে চলে আসব 50 দাগে। একটি আয়তকার জমির চারিদিকে 60 প্রতি মিটার হারে আবদ্ধি মোট খরচ এত টাকা। যদি জমিটির দৈর্ঘ্য 24 মিটার হয় তাহলে এর প্রস্থ কত? এবার দেখো 60 প্রতি মিটার, তাহলে প্রতি 60 মিটারে খরচ হচ্ছে কত টাকা? 60 মিটার বাবদ খরচ হচ্ছে এই টাকা, তাই তো? এবার 24 মিটার হচ্ছে জমিটির দৈর্ঘ্য, তাহলে তার মোট খরচ, আচ্ছা 60 টাকা প্রতি মিটারে, সরি এখানে তো টাকার চিহ্ন দিয়েছে, এটাও তো লক্ষ্য করতে হবে। 1 মিটারে 60 টাকা খরচ, এত টাকা খরচ হচ্ছে, তাহলে 4800 টাকাকে যদি 60 দিয়ে ভাগ করো, তাহলে মোট কতটুকু জমি সেটা বেরিয়ে যাচ্ছে, কতটা তুমি ঘিরেছো এটা বেরিয়ে যাবে। তাহলে এই 0 0 কাটলাম, 4 6 8 48 80, তাহলে এই টোটালটা হচ্ছে 80 হয়ে গেল। অর্থাৎ আয়তকার জমির পরিসীমা 80, আর দৈর্ঘ্য যদি 24 হয়, আচ্ছা পরিসীমা যদি 80 হয়, অর্ধ পরিসীমা বের করতে হবে, অর্ধেক 40, তার থেকে দৈর্ঘ্য বিয়োগ করলে প্রস্থ পাওয়া যাবে। কি কি বললাম? এখান থেকে পরিসীমা বের করলাম, পরিসীমার থেকে অর্ধ পরিসীমায় আসলাম, অর্ধ পরিসীমা থেকে দৈর্ঘ্য বিয়োগ করলাম, পাবো কি? প্রস্থ 16 মিটার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় এসে বসে আছে। এবার যাব 51 দাগ। সপ্তাহের বিভিন্ন দিনে বিদ্যুৎ বাল্বের বিক্রি নিচে দেওয়া হলো। সোমবারে 1টা 2টো 3টে 4টে 5টা, এটা বাক্স, বাক্সের মধ্যে এক একটা বাক্সে আবার 5টা করে বাল্ব আছে, এটাও লক্ষ্য রাখবে। মঙ্গলবারে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, তাহলে এখানে কটা হলো? এখানে নিয়ম হচ্ছে গুণে যোগ করে দেওয়া। এই বুধবারে 1টা 2টো 3টে 4টে,
চারটে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, এই ছটা। তাহলে কি হলো, এবার বৃহস্পতিবার কতগুলি বাল্ব বিক্রি হয়, একদম সহজ হয়ে গেল। যদি বলতো সব দিনে মোট কতগুলো হয়, বা প্রথম দুদিনের তুলনায় শেষ দুদিনে কটা বেশি বিক্রি হয় বা কম বিক্রি হয়, বা প্রথম দিনের তুলনায় বাকি দিনগুলোতে মোট কত বেশি বিক্রি হয়, এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসবে। এটা একদম সহজ হয়ে গেল যে বৃহস্পতিবার কতগুলি বাল্ব বিক্রি হয়, বৃহস্পতিবারের 6, এক একটা বাক্সে 5টি করে 30টি, এই 30টি বাল্ব বিক্রি হয়। একদম সহজ এটা, 100% পরীক্ষায় আসলে তোমার পারার কথা। 52 দাগ, নিম্নলিখিত গুলির মধ্যে কোনগুলির মধ্যে যুগ্ম পূরক নয়? কিরকম হচ্ছে, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি যুগ্ম পূরক? যুগ্ম পূরক মানে কি? তাহলে এইখানে পূরক কোণ দেখো, 60 আর 30 90, 63 27 90, 54 46 90, 42 48 90। এইবার সবকটাই তো পূরক কোণ। এবার যুগ্ম পূরক নয় মানে একটার সাথে আর একটা যুগ্ম নয় কোনটা? জোর জোর, জোর জোর, জোর জোর, এখানে বিজোর বিজোর, এটা সঠিক উত্তর। তাহলে পূরক কোণ কাকে বলে সেটা জানার পরেও দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে প্রত্যেকে এক একজনের পূরক কোণ। এর পূরক কোণ 46, এর পূরক কোণ 42, এর পূরক কোণ, এর পূরক কোণ এটা। তাহলে এই পূরক কোণ জানি, কিন্তু যুগ্ম, এই দেখো এইটা, দুটোই অযুগ্ম। কতটা বুদ্ধি অ্যাপ্লাই করতে হচ্ছে এটা একবার ভেবে দেখো, বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে। 53, সেই ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যাকে 15, 10, 20, 30 দিয়ে ভাগ করলে প্রতিবার 6 ভাগশেষ থাকে। এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এবং পরীক্ষায় এসে গেছে। এইটুকু বাদ দাও, এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যে সবচেয়ে ছোট সংখ্যাকে, এদের লসাগু। তাহলে 15, 10, 20, 30 CW করে ফেলো, আমি একটু বসি, একটু রেস্ট নিই। 15, দেখো কত কত বললাম, 15, 10, 20, 30, এদের লসাগু কত? দেখো তো কত হয়, 60 হয় কিনা? হয়ে গেছে মনে হচ্ছে এতক্ষণ 60, উত্তরের কোথাও 60 নেই। তাহলে লসাগু ভুল হলো না, 60কে তো এদের দিয়ে ভাগ করলে মিলে যাবে, 5, 15 দিয়ে ভাগ করলে মিলে যাবে, 10 দিয়ে ভাগ করলে মিলে যাবে, 20 দিয়ে ভাগ করলে মিলে যাবে, 30 দিয়ে ভাগ করলে মিলে যাবে, তাহলে 60 তো মিলে যাবে। 6 অবশিষ্ট থাকতে হবে, তাহলে এখানে 66 হতে হবে। 6 অবশিষ্ট, তাহলে 66, 6 অবশিষ্ট, 6 অবশিষ্ট। তাহলে লসাগু নির্ণয় করে যেটা অবশিষ্ট থাকতে বলছে সেটাকে প্রথমেই বাড়িয়ে রাখো 66, তাহলে উত্তর কিন্তু 66 হবে। এবার যাব 54 দাগে, বলছে 14 বছর 8 মাসকে মাসে পরিণত করো। 14 বছর গুণ 12 যোগ মাসটাকে যোগ করে দাও। তাহলে 4 12 48, 12 আর 4, 12 আর 4 16 যোগ 8, 8 8 16 6 হাতে 176 মাস। এই অঙ্কটা কিন্তু আমি বলবো যে পরীক্ষায় একদম ইম্পর্টেন্ট আসার জন্য। এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উপরেরটা। 55 দাগে কি বলছে, যে এবার এদের লসাগুটা নির্ণয় করতে হবে। এখানে 1 ধরো, লসাগু হবে এই 1000, তাহলে 1000-এর সাথে 10 গুণ করলে হয় এটা, মাইনাস 26-এর সঙ্গে দুটো শূন্য হচ্ছে, ভাগ করলে 100 হয়, মাইনাস 136-এর সঙ্গে একটা শূন্য হবে, যোগ হবে 8 6 4। তাহলে এবার তোমাকে দেখতে হবে যে 1-এর পরে 4টে শূন্য, তার সাথে যোগ আছে শুধুমাত্র 8 6 4। এই যোগফলের থেকে প্রথমে বিয়োগ করে দেবে কত? প্রথমে বিয়োগ করে দেবে 2600, তারপরে আবার বিয়োগ করে দেবে 1360, 1360। তাহলে কত হচ্ছে? প্রথমে 1-এর পরে 4টে শূন্য, যোগ 8 6 8 6 4, এই দুটোকে আগে যোগ করে রাখো,
যোগ হয় 10,864 মাইনাস এই দুটোকে যোগ করে দাও, বা দুবারও বিয়োগ করতে পারো। এই দুটোকে যোগ করলে কত হয়? 2600 যোগ মাইনাস দুটো থাকলে সেই দুটোকে যোগ করতে 1360। এটা হচ্ছে 3960। এই 3960, এই 3960 এটাকে বিয়োগ করতে হবে 10,860 থেকে। 10,860 থেকে হবে কত? 6900 ভাগ একের পরে তিনটে শূন্য, এই দুটো শূন্য দুটো শূন্য কাটবে, 69/10। এই যে সরলতম রূপটা তুমি পেলে, এর 10 দিয়ে ভাগ করার অর্থ হচ্ছে 6.9। 6 আচ্ছা, ওইখানে একটু ভুল হয়ে গেছে। 64, আমি 60 ধরেছিলাম না, ওটা 64 হবে। 64 বিয়োগ করলে হয় হচ্ছে 6904 বাই 6904 বাই একের পরে তিনটে শূন্য, তাহলে 6.904। 6.904 এইখানে আছে। এই যে অঙ্কটা দেখলে না, এই অঙ্কটার ক্ষেত্রে আমি যে কথাটা তোমাকে বলবো সেটা হচ্ছে, অতি সংক্ষেপে এই অঙ্কটা করা যাবে না। এই অঙ্কটা করতে গেলে তোমাকে কি লক্ষ্য করতে হবে? এক হচ্ছে সময় তোমাকে দিতে হবে, দুই হচ্ছে ধীরে 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 তোমাকে এগিয়ে যেতে হবে। ধীরে ধীরে এগিয়ে গিয়ে সময় দিলে তোমার এই অঙ্কটা কিন্তু একদম সঠিক উত্তরে পৌঁছাতে পারবে। যেমন আমি এই যে 10,000 যোগ 864 যোগ করেছি কত? 10,864। তার থেকে যখন বিয়োগ করেছি 60 ধরে করেছি। এই যে যে এই ভুলটা যেন না হয়, এই ভুলটা করা যাবে না। এই যে 60 ধরে আমি কেন করলাম, পরে আমি চেক করে দেখলাম আবার 60 কেন হলো, 64 তো হওয়ার কথা। তাহলে উত্তর কিন্তু তুমি পেয়ে যাবে। এটা ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসে। 56 দাগে 6 হেক্টোমিটার 3 হেক্টোলিটার 3 লিটার 2 ডেসিলিটারকে কিলোলিটারে পরিণত করো। কিচ্ছু না, আমাদের সিস্টেমে চলে যাও, সেকেন্ডের মধ্যে উত্তর আসবে। জাস্ট কিলো, হেক্টো, ডেকা, লিটার, ডেসি, সেন্টি, মিলি। এবার কি আছে? 5 হেক্টোলিটার, 5 হেক্টোলিটার, 3 লিটার, 2 ডেসিলিটার, মাঝখানে কিছু না থাকলে এই কিলো, হেক্টো, ডেকামিটার, ডেসিলিটার। এইটাকে কিলোলিটারে প্রকাশ করো। কিলোলিটারে প্রকাশ করলে এই হবে 0.5032। তাহলে 0.5032 এইখানে আছে। আমাদের নিয়ম ছাড়া এই অঙ্কটা করলে আমি বলবো ভুল হওয়ার সম্ভাবনা 90% থাকবে। আমার এই নিয়ম ফলো করতে হবে, তাহলে তোমার ভুল হবে না। 90% কি, 0% ভুল হবে। এই নিয়মে করবে। প্রথমে জাস্ট আমার আগের অন্যান্য ভিডিওগুলো দেখো, মক টেস্টের যে ভিডিওগুলো করছি, যতবার এই অঙ্ক এসছে এটাকে বসিয়ে করেছি, এটা বসিয়ে করবে। 57 দাগে প্রথম 8টি বিভাজ্য সংখ্যাগুলির গড় নির্ণয় করো। এই যে বিভাজ্য, অবিভাজ্য, মানে বিভাজ্য মানে হচ্ছে কি মানে যৌগিক সংখ্যা, আর অবিভাজ্য মানে মৌলিক সংখ্যা। এই কথাটা জানতে হবে যে প্রথমেই তোমাকে এখন থেকে জেনে রাখতে হবে যে বিভাজ্য সংখ্যা কাকে বলে, অবিভাজ্য সংখ্যা কাকে বলে। এই দুটো, এই যে বিভাজ্য সংখ্যাটা বুঝতে না পারলে এই অঙ্কটা বোঝাই যাবে না। বিভাজ্য সংখ্যা বলতে আমরা যেটা বুঝি, বিভাজ্য সংখ্যা মানে হচ্ছে যৌগিক সংখ্যা, ডিভিজেবল নাম্বার, যাকে অন্যান্য অনেকগুলো সংখ্যা দিয়ে ভাগ করা যায়, বিভাজ্য সংখ্যা। তাহলে প্রথম 8টি বিভাজ্য সংখ্যার গড়, প্রথম 8টি কি কি? প্রথমটা হচ্ছে 4, 6, 8, 9, 10, 12, 14, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। এই ক্ষেত্রে আমি তোমাদের একটা কথা বলতে পারি, যেটা কি, সেটা হচ্ছে প্রথম 10টি যৌগিক সংখ্যা, প্রথম 10টি মৌলিক সংখ্যার সমষ্টি আমি তোমাদের মুখস্থ করিয়ে রেখেছি। অর্থাৎ পরীক্ষায় এটা চট করে সেকেন্ডের মধ্যে উত্তর করতে হবে। আর যাদের মুখস্থ নেই তারা কি করবে? 4-এর সাথে যোগ করবে 6, 6-এর সাথে যোগ করবে 8,
8-এর সাথে যোগ করবে 9, 9-এর সাথে যোগ করবে 10, 10-এর সাথে যোগ করবে 12, 12-র সাথে যোগ করবে 14, 14-র সাথে যোগ করবে 15। কত হবে? 78 হবে। 8টি সংখ্যার গড় বলেছে, তাহলে 78কে ভাগ করে দেবে 8 দিয়ে, 9.75 পাবে। 9.75 পাবে। 9.75 কোথায় আছে? এই যে ডি অপশনে আছে। আর যাদের এইটা আমি মুখস্থ করতে বলেছি তারা যদি জানো 8টা সংখ্যার প্রথম 8টার হচ্ছে 78, তাকে 8 দিয়ে ভাগ করতে হবে, নিমেষে হয়ে গেল। তাহলে এখনো যদি না মনে মুখস্থ করে থাকো, নিশ্চিত নবোদয় বইয়ের 6 থেকে 11 নং পৃষ্ঠায় চলে যাও, এটাই চলে যাও, তাহলে একদম ইজি হয়ে যাবে। 58 দাগ, 96 সমস্ত গুণিতকের যোগফলের একক সংখ্যাটি কত? তাহলে 96 এর সমস্ত গুণিতক কি কি? 96 সমান সমান 1 গুণ 96, 2 গুণ 2 দিয়ে 96কে আর ভাগ করতে হবে, 4 দুগুণে 8, 1 8 দুগুণে 16, 3 গুণ 3 এই 4 গুণ 4, 4 দুগুণে 8, 4 4 16, 5 দিয়ে যাচ্ছে না 6, 6 দিয়ে কত হচ্ছে? 6 অক্ষে 6, 6 6 36, 7 দিয়ে যাচ্ছে না 8 দিয়ে, 8 দিয়ে করলে 8 অক্ষে 8, 8 দুগুণে 16, 9 দিয়ে করলে যাচ্ছে না, 10 দিয়ে করলে যাচ্ছে না, 11 12। তাহলে এবার কত কত পেয়েছো দেখো তো। এবার পরপর নিচে নিচে নামতে হয়, 1 2 3 4 6 8। তাহলে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 6 যোগ 8 যোগ 12 যোগ, এবার উপর উপর উঠতে হবে, 12 24 32 এবার উপরে যেতে হবে। তাহলে 12 যোগ 16, 16 যোগ 24 যোগ 32 যোগ 48 যোগ 96, 252। এবার 252 এর এককের অঙ্কটা কত? 2। এই দেখো, দেখেছ, এককের অঙ্কটা পাওয়া গেল। ঠান্ডা মাথায় করলে সব অঙ্ক পারবে। এখানে সময়টা, এই অঙ্কটা সময় দিতে হবে একটু। যাব 59 দাগে, বলছে এক্স এর মান নির্ণয় করো। তাহলে 0.005 ভাগ এক্স ইকুয়াল টু 2/1, এই কোনাকুনি গুণ হবে। তাহলে 2x ইকুয়াল টু 0.005, এক্স ইকুয়াল টু 0.005 ভাগ 2। তাহলে এক্ষেত্রে 0.005 ভাগ 2 করলে আসে 0.1125 আসে, 0.1125। ও না, সরি, এখানে তো 2 নেই, 2-র সঙ্গে এটা গুণ আছে। তাহলে দেখেছে, এই গুণটা যদি লক্ষ্য না করতাম তাহলে আমার এই ভুলটা হতো। আর সঠিক উত্তর যেটা আমার বেরিয়েছে যে 0.1125, এখানে একটু ভুল হয়েছে, এখানে অপশানে 0.1125 এই কথাটা দেওয়ার দরকার ছিল, তাহলে একটু কয়েকজনের ভুল হতে পারত। এবার কি করতে হবে? আমাকে করতে হবে কি 0.005 ভাগ এক্স ইকুয়াল টু, এই যে 2-এর সাথে এটা গুণ করে দিতে হবে, 16, এই যে 2 গুণ 0.16, এটার মান হবে 0.32/1। তাহলে 0.32 ইন্টু এক্স ইকুয়াল টু, কোনাকুনি গুণ হবে, 0.005 ইন্টু 1, এক্স ইকুয়াল টু কত? 0.005 ভাগ 0.32। তাহলে 0.005কে ভাগ করতে গেলে পয়েন্ট তুলে দাও, পয়েন্ট তুলে দাও, এখানে উপরে 2টো শূন্য যাবে, এখানে 3টে শূন্য যাবে, এই যে 3টে অঙ্ক, তাহলে 2 2 কেটে দিলাম। তাহলে 5/320, 3 2 দিয়ে ভাগ করেছে, তাই তো? তাহলে 5/320, 5 ভাগ 320, তাহলে 0.015625, তাহলে 0.015625। যথেষ্ট কঠিন অঙ্ক। নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য 90% না আসার সম্ভাবনা আছে। অনেক জটিল করা হয়েছে, কঠিন করা হয়েছে, তবে 10% যে সম্ভাবনা আছে, যদি এসে যায় কিছু করার থাকবে না, পারবে,
করতে হবে। আচ্ছা, এই যে যে গ্রাফের অঙ্কটা রয়েছে না, এই ধরনের গ্রাফ কিন্তু আগে কখনো আমরা আসতে দেখিনি। এবার যদি এসে যায় কি করবে? দেখো, নিম্নলিখিত লেখচিত্রটি একটি কোম্পানিতে বিভিন্ন বছরে যোগ দেওয়া কর্মচারীদের সংখ্যাকে তুলে ধরেছে। তাহলে এইটি দেখো এবং নিচের প্রশ্নের উত্তর দাও। তাহলে সাল, এখানে এই দাগটা দিতে হবে, এই আমাদের ক্ষেত্রে এই দাগটা আসবে। এই কিছু না, পার্থক্য কিছু না, দেখে ঘাবড়ে যাবে না। এই ওই দাগটার পরিবর্তে এই দাগটা দিলেই আমাদের পক্ষে হয়ে গেল। এবার কি করব? এবার দেখো, আমাদের প্রশ্নের সাথে মিল করে দিচ্ছি আমি। এই আমাদের যে পরীক্ষায় প্রশ্ন আসবে তার সাথে মিল এসে গেল। এবার এখানে 42, 40-এর থেকে একটু বেশি আছে। তাহলে প্রদত্ত বছরগুলিতে যোগ দেওয়া সর্বাধিক ও সর্বনিম্ন কর্মচারীদের সংখ্যার যোগফল। সর্বাধিক কত? 62। সর্বাধিক হচ্ছে 62। সর্বনিম্ন কত? সর্বনিম্ন আছে 32। 62 আর 32 যোগ করলে 4, 94 হচ্ছে। 94। মানে এত সহজ, এত সহজ বলে আমি বললাম যে আসবে না, এর থেকে কঠিন আসবে। সহজটা শিখে রাখলে, একটু ভিন্ন ধাঁচটাও পেয়ে গেলে। এবার যাব পরবর্তী অঙ্ক। পরবর্তী অঙ্ক কি আছে? কত দাগ করলাম? 60 দাগ নাই। এবার আমাদের চলে আসতে হবে অনুচ্ছেদে। অনুচ্ছেদ করার আগে নিয়ম কি? অনেকক্ষণ অঙ্ক করেছো, অনেকক্ষণ ফিগার করেছো, পরীক্ষার 1 ঘন্টা পারও হয়ে গেছে। এবার তোমাকে চোখ বন্ধ করতে হবে, 2 হাতের তালু দিয়ে চোখটাকে হালকা করে চেপে ধরো। বাড়িতেও করো, ভিডিও দেখতে দেখতে করো। জোরে শ্বাস নাও, ধরে রাখো, শ্বাসটা ছেড়ে দাও। একবার হলো। জোরে শ্বাস নাও, শ্বাসটা ধীরে ধীরে ছাড়ো। দুবার হলো। জোরে শ্বাস নাও, শ্বাসটা ধীরে ধীরে ছাড়ো। 3বার হলো। জোরে শ্বাস নাও, বুক ভরে শ্বাস নেবে, ধীরে ধীরে ছাড়ো। 4বার হলো। 5বার করলে ভালো হয়, 4বার করলে হবে। এবার চোখ খোলো। চোখ খুলে প্রশ্নটার দিকে তাকাও। প্রশ্ন এবার এবার ধীরে ধীরে গল্পটা পড়বে। মানুষ বিচার শক্তির দ্বারা বলবান হয়, মানে মানুষের বিচার বুদ্ধি আছে, তাই সে অন্যদের তুলনায় বেশি শক্তিশালী। কুকুর, গরু, ছাগল এদের বিচার বুদ্ধি নেই, তাই এরা শক্তিশালী নয়। এই বৌদ্ধিক বল সৎ বিবেক থেকে আসে। আমাদের যে বিবেক আছে, আমাদের যে চিন্তা শক্তি আছে তার থেকে আছে। বিবেক বুদ্ধির দ্বার জ্ঞান, অভিজ্ঞতা ও উত্তম পুস্তকগুলির পঠন মনের ফলে শক্তি লাভ হয়। তাহলে পুস্তক পঠন, ভালো ভালো বই পড়তে হবে, তবেই তো তুমি লাভ করতে পারবে বিবেক। সর্বোত্তম উদ্দেশ্য এবং উপযুক্ত উপায় নির্বাচন সৎ বিবেক মাধ্যমে সম্ভব। সৎ বিবেক যদি থাকে, ভালো বুদ্ধি যদি থাকে, তাহলে উদ্দেশ্য এবং উপযুক্ত উপায় তুমি নির্বাচন করতে পারবে। তোমার একটা উপায় বেরিয়ে যাবে ভালো বিচার বিবেচনা থাকলে। বিদ্যার্থী জীবন সফল মানুষ হবার প্রয়োগশালা। বিদ্যার্থী জীবন মানে শিক্ষা জীবন, মানে তুমি এখন ছাত্র ছাত্রী, এই জীবনটা। তাহলে সফল মানুষ হওয়ার প্রয়োগশালা। এই সময় তুমি সফল হতে পারবে কিনা তার একটা চিন্তা ভাবনা এখান থেকে আসবে। বিচারবান হওয়ার জন্য বিদ্যার্থীকে বুদ্ধি বল দিয়ে সৎ বিবেক জাগ্রত করা উচিত, কারণ এর ফলে সত্য অসত্য, ন্যায় অন্যায়, ভালো মন্দ চেনা যায়। তাহলে সৎ বিবেক জাগ্রত করতে হবে তোমার বুদ্ধি বল দিয়ে। এই চেনার ফলে বিচারের শক্তি তৈরি হয়, বিচার শক্তির অবিরাম অভ্যাসে বিদ্যার্থীর চরিত্র নির্মাণ হয়। তাহলে ড্যাশ মানুষ বৌদ্ধিক বল লাভ করে কিসের দ্বারা? ধর্মের দ্বারা, সদ্বিবেকের দ্বারা, স্বার্থের দ্বারা, অহংকারের দ্বারা। গল্পটি পাঠ করার পরে আমরা এখানে বুঝেছি সদ্বিবেকের কথা বলা হচ্ছে। সদ্বিবেকের দ্বারা আমরা বৌদ্ধিক বল লাভ করি, এইখানে একদম পরিষ্কার লেখা আছে। সেটাকে দেখার পরে তুমি কি করবে? সদ্বিবেকের দ্বারা দেখে তারপর অ্যান্সার করবে। ছোট্ট করে গল্পটা পাঠ করে নেবার পরেই উত্তর করবে না। অনেকের গার্জিয়ান আমাকে জানিয়েছে গল্প পড়ে না, প্রশ্ন পড়ে না, তারপরে উত্তর খুঁজে বের করে। আমি বলে দিচ্ছি 20টা প্রশ্নের মধ্যে
অন্তত পক্ষে 10টা প্রশ্ন সে ভুল করবেই করবে, এবং পরীক্ষায় সে একদম 100% ফেল করবে। 100% আমি বলে দিলাম। আজকেই কিছু গার্জিয়ান আমাকে বলছিলেন না যে প্রশ্ন একদম পড়তে চায় না, এই গল্পটা পড়তে চায় না। গল্পটা যদি ধীরে ধীরে যেভাবে আমি বললাম এইভাবে না পড়ে 100% সে পাশ করবে না, ফেল তাকে করতেই হবে। কারণ এই গল্পটাকে পড়ার পরে প্রশ্ন পড়ে আবার গল্পের থেকে উত্তর চয়ন করতে হবে। একটা স্টেপ জাম্প করলে চলবে না, অনেক সময় পরীক্ষার জন্য। এবার যাব সৎ বিবেকের দ্বারা কি লাভ হয়, কয় দীর্ঘই হবে এখানে। কি লাভ হয় সৎ বিবেকের দ্বারা, কি লাভ হয়? সত্য অসত্য, ভালো মন্দ চেনা, ন্যায় অন্যায়, উপরে সবকটি সঠিক। দেখো সৎ বিবেকের দ্বারা এখানে যতগুলো কথা বলেছে সবকটা কি হয়? সত্য অসত্য, ন্যায় অন্যায়, ভালো মন্দ। অবশ্যই দেখো ন্যায় অন্যায়, ভালো মন্দ, সত্য অসত্য, তাহলে তিনটেই যদি রাইট হয় তাহলে আমি এখানে বলবো যে সবকটি সঠিক, সবকটি। বিচার শক্তি আসে অভ্যাসে ড্যাশ হয়, বিদ্যার্থীর চরিত্র নির্মাণ হয়, সৈন্য শক্তির বিকাশ ঘটে, মানব সংসারে সংসাধনের, মানব সংসাধনের বিকাশ হয়, রাজনৈতিক বিকাশ। এখানে আমি গল্পটা পড়ার পরে গল্পে আমার ফিরে যাওয়ার কোনো দরকার নেই, এগুলো নেই, এটা নেই, এটা নেই। যেটা নেই গল্প পড়ে বুঝেছি, তাহলে এটাই আছে। তাও একবার বিদ্যার্থীর চরিত্র নির্মাণ, এখানে কোনো না কোনো জায়গায় একটা রয়েছে জাগ্রত, এর ফলে বিদ্যা শক্তির এই যে চরিত্র নির্মাণ পেয়ে গেছি। আমি দেখে নেব, আমি না দেখে উত্তর করব না। নেই তাতে কি হচ্ছে, ওগুলো তাও আমাকে এটা দেখতে হবে। বিচারবান এর বিলোম কি? বিলোম, দেখো আমি আগেটাও বলেছিলাম যে বাংলা ব্যাকরণে এই যে বিপরীত শব্দ, বিলোম বলতে বাংলা ব্যাকরণে কোনটাকে বোঝায় এইটা আমাকে জেনে রাখতে হবে। পরীক্ষায় আসবে না, তারপরেও আমাকে বুঝে নিতে হবে বিলোম কথার অর্থ হচ্ছে বিপরীত। তাহলে বিচারবান, অবিচারবান হয় না, অবিচারী। অবিচারবান কথাটা তো শুনিনি, তাহলে এখানে আমাকে এবার এই অবিচারবান আর অবিচারী এই দুটো, আর দুটো তো হতে পারে না। তাহলে এই দুটোর ক্ষেত্রে খানিকক্ষণ তুমি মনে মনে বলতে থাকো অবিচারবান, অবিচারবান। বিচারবানের বিপরীত শব্দ কোনটা তোমার মনে হচ্ছে? অবিচারবান, অবিচারবান, বিচারবান, অবিচারবান, বিচারবান, অবিচারবান। অবিচারবান মনে হচ্ছে শুনিনি, তাহলে বিচারী, অবিচারী, অবিচারী, ব্যভিচারী, এগুলো আসে। এইটা আইডিয়া করতে হবে। এটা মানে পরীক্ষায় এরকম কঠিন এসে গেলে কি করতে হবে? হয়তো পরীক্ষায় এরকম যদি এসে যায় তখন কি হবে, তুমি পারবে না ধরে নাও, তারপরে তোমাকে মানে শুনেছি শুনিনি, শুনেছি শুনিনি, শুনেছি শুনিনি, এখান থেকে হঠাৎ করে মাথায় আসতে পারে। মনুষ্য শব্দের বিশেষণ রূপ কি? মনুষ্য মানে মানুষ, মানুষ, এর এটা তো বিশেষ্য, এর বিশেষণ মানে মানুষ, মানব হবে না, মানুষ হবে না, বিশেষণ না, মনুষ্যতা। তোমার মধ্যে যদি মনুষ্যতা না থাকে তাহলে তুমি কিরকম মানুষ, এটাও বিশেষ্য। মানবতা, এটাও বিশেষ্য। তাহলে বিশেষণ রূপ তো আমি কোথাও খুঁজে পাচ্ছি না, এখানে সমস্যা হয়ে গেল। মনুষ্য এই শব্দটির বিশেষণ রূপ কি? তাহলে এই যে শব্দটির সবকটাই আমার কাছে মনে হচ্ছে যেন বিশেষ্য। তাহলে বিশেষ মনুষ্য, মনুষ্য কথাটা বিশেষ্য, তাহলে মানবিক এইটা বিশেষণ রূপ হতে পারত। মানবিক কোথাও নেই, মানবতা, মানবতাও হবে না, তাহলে মানবিক হতে হবে। সবকটাকে আমি বিচার বিশ্লেষণ করলে, আমি বলেছিলাম না যে বানান দেখে কখনো করবে না, বানান দেখে কখনো মানে পথ পরিবর্তন করবে না। মানবিক, কেমন লোক? মানবিক লোক, বিশেষণ হবে। এই মানবিক কথাটা এখানে থাকতে হবে। তাহলে আমরা 65 পর্যন্ত দেখলাম। এবার আমি চলে আসব এই যে অনুচ্ছেদ নাম্বার 2, এইটাকে স্ক্রিনশট করো, করেছো?
এবার 66 থেকে 70 পর্যন্ত প্রশ্ন কটাকে স্ক্রিনশট করো। আমি বলছি কি করবে। এবার চলে আসো, এইখানে চলে আসো, এটাকে স্ক্রিনশট করো, অনুচ্ছেদ 3। এবার এখানে স্ক্রিনশট করো, অনুচ্ছেদ 4। এবার 71 থেকে 75, অনুচ্ছেদ 4 হচ্ছে এখানে আছে, এই খানিকটা এখান থেকে নাও আর খানিকটা এখান থেকে নাও। এবার 76 থেকে 80-তে আসো। এই যে কটা দিলাম, কোথার থেকে দিলাম? 66 থেকে 80। স্ক্রিনশট দেখে গল্পটা জেনে আমি পড়তে বলেছি, পড়ে এই কাজটা করো। এটা তোমার HW থাকছে। আর একটা HW কি থাকছে? HW নাম্বার 2 হচ্ছে 1 থেকে 80 দাগ ওএমআর শিটে সবুজ কালি দিয়ে করো, সেই সঙ্গে রাফ করবে কালো কালি দিয়ে, অঙ্কের রাফ করবে। এই পুরো HWটা কমপ্লিট করে রাখো, পরবর্তীতে আমাদের যারা স্টুডেন্ট আছে জমা করে। তাহলে আমরা দেখে নিলাম 80টি প্রশ্নের উত্তর করার কৌশল। তো আশা করছি তুমি এই পরীক্ষা আগে অ্যাটেন্ড করেছিলে, তোমার কোথায় কোথায় ভুল হয়েছিল তুমি সেই জায়গাগুলো ধরতে পেরেছো, এবং সেই দাগ নম্বরগুলোকে আরো কয়েকবার অনুশীলন করো যাতে ওই ভুলটা তোমার আর না হয়। আর যদি টেকনিক্যালি কোনো ভুল হয়ে থাকে তোমার পরীক্ষার হলে, সেই টেকনিক্যালি ভুলগুলোকে রেকটিফাই করার চেষ্টা করো, যার জন্য আমি অন্য ছোট ছোট ভিডিওগুলো আপলোড করছি, সেগুলোকে দেখতে থাকো। কুইকেল চ্যানেলটিকে ফলো করো। যারা একদম নতুন আছো তারা এই টোটাল প্রশ্নটাকে 1 থেকে 80 দাগ পর্যন্ত ওএমআর শিটে পরীক্ষা দাও, গোল করো ঠিক মতো, এবং আমাদের কুইকেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর সবাইকে বলছি ভিডিওতে একটা লাইক দিয়ে রাখো, পরবর্তী যে ভিডিও আপলোড করা হবে সেগুলোর নোটিফিকেশন সবার আগে পাবে। তো পরবর্তী ক্লাসে আমরা আরো একটি নতুন কোশ্চেন পেপারের সাথে আসবো। ততদিন পর্যন্ত প্র্যাকটিস করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।